এই যে এখানে হচ্ছে কি এই দুইটার কথা বলতেছিলাম, কারেন্ট চলে গেল, যাই হোক অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটো হ্যাঁ ওইটাও থেকে বন্ধ হয়ে গেছে। কারেন্ট তো তাহলে ভালো মতোই গেছে, একই আলাদা লাইন কেন এসি চালু আছে, কারেন্ট বাড়িয়ে দিচ্ছে আর কি, কারেন্ট জানি মানে কি কারেন্ট অফ হয়ে অন হচ্ছে। এই যে ওইটাও অফ হয়ে গেছে, তাহলে একটু অন করে দেন তো কষ্ট করে, পারবেন? আমার একদম ডান সাইডে, একদম আপনার ডান সাইড একদম কোনার সুইচটা চেঞ্জ হয় নাই, লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলতে হবে, আর একটা টিপ দেন। আচ্ছা না, লাল বাতি কয়টা জ্বলে? আচ্ছা আচ্ছা, না পাওয়ার বন্ধ করে অন করতে হবে। উনি আপনার পরের ব্যাচের, আপনার কোন ব্যাচে যেন 87 তাই না? ওনার এখনো ফ্রন্ট এন্ড চলতেছে, কিন্তু উনি ব্যাচে একা, তো একা ক্লাস দেওয়ার জন্য আপনাদের সাথে এনে ক্লাস দেখান শুরু করতেছে। এবং উনি পিএইচডি শেষ স্টুডেন্ট। হ্যাঁ আপনাদের সাথে, হ্যাঁ উনি পিএইচডি ডিগ্রির শেষ স্টুডেন্ট। ওটা বন্ধ হয়ে গেছে না লাইনটা? আচ্ছা আমি লাইনটা অন হয়েছে, কারেন্টের লাইন আসছে, আবার কষ্ট করে তাহলে আবার পিস দেন আবার। তাহলে কি আর পিএসপি শিখতে পারবে না? হয় না, সবুজ বাতি চলছে, তাহলে নিশ্চিন্তে বসে পারবে, সবুজ বাতি তো আসছে তাই না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তো আপনাদের এটা চলে আসছে। তো পিএসপি নিয়ে যা যা বলেছিলাম সব আগের রেকর্ডিংয়ে, যাই হোক সমস্যা নেই, ওগুলো ইম্পর্টেন্ট কিছু না। আমাদের মূল জিনিস কি, সফটওয়্যার লাগবে সার্ভারের জন্য, জ্যাম্পের ভিতরে অ্যাপাচি এটা একটু স্টার্ট করে নিতে হবে, স্টার্ট না হলে বিপদ। আর একটা হচ্ছে মাইস্কুয়েলের ডাটাবেজের জন্য, এটা আপাতত আমার এনভায়রনমেন্ট বা পরিবেশটা আমার পিসিতে সেট আপ করতেছে। অনেকে পিএসপি আবার অনলাইনে লাগে না, অনলাইনে যে কোড এডিটর আছে অনলাইনে প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, তো অনলাইনে আপনি যদি লিখেন অনলাইন পিএইচপি কোড এডিটর, এটা লিখতে পারেন। এখানে যে প্রোগ্রামিংয়ের মধ্যে আছে, এখানেও পিএইচপি রান করা যায়।
আবার হচ্ছে গিয়ে আর কি আছে অনকম্পাইলার, এখানেও রান করার একটু সমস্যা। যাই হোক, তো আমরা আসলে জ্যাম্পে কিভাবে রান করতে পারি সেটা একটু দেখি। হ্যাঁ, জ্যাম্পে রান করার জন্য আমাদের একটা ফোল্ডার টার্গেট করতে হয়, জ্যাম্পটা যেখানে ইনস্টল করেছি সেই ড্রাইভে। সেটা যদি ভুলে যান এখানে সমস্যা নেই, জ্যাম্পের মধ্যে এখানে দেখেন যে এক্সপ্লোরার নামে একটা অপশন আছে, তাই না? এই এক্সপ্লোরারে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে যে দেখেন নিয়ে যাচ্ছে কোথায়, সি ড্রাইভে জ্যাম্পের মধ্যে। অনেকে ডি ড্রাইভ আছে, ই ড্রাইভ আছে, এইসব থেকে ইনস্টল করে আপনার যে জায়গায় ইচ্ছা ইনস্টল করেন করে ড্রাইভে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এখানে কি আছে, এই যে এসসি ডক্স নামে একটা অপশন আছে, তাই না? তাহলে তো আমি এসসি ডক্সের মধ্যে যাই। এই এসসি ডক্সের মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি আপনাদের নামে। তো মূলত আমার এই এসসি ডক্সটাই হচ্ছে সার্ভার। হ্যাঁ, এসটি ডক কি একাকাই হবে? না, ক্লিক করে ওপেন করতে না হবে। না না, বলতেছি যে এই ফোল্ডারটা কি একাকাই ক্রিয়েট হয়েছে? এটা যখন জ্যাম্প ইনস্টল করছি তখন ক্রিয়েট তখন হয়েছে। একাকাই ক্রিয়েট হয়েছে। আর আমাদের এখানে তো কয়টা? কিন্তু আমরা এখানে কতগুলো? এই যে বিভিন্ন ব্যাচের জন্য আলাদা আলাদা ফোল্ডার করছি। কারণ আপনি যেটা করতে পারেন এখানে একটা আচ্ছা যাই হোক, আরেকটা দেখাই। ব্রাউজার দিয়ে এই ফোল্ডারে হিট করতে হবে। কিভাবে জানেন? এই এসি ডক ফোল্ডারটা অ্যাকচুয়ালি আমার হোস্টিংয়ের মতো কাজ করতেছে এবং এটার একটা ডেমো ডোমেইন আমাকে দিয়ে দিচ্ছে। আসেন, ডেমো ডোমেইন দিয়ে দিচ্ছে, সেই ডোমেইনটার নাম হচ্ছে গিয়ে লোকাল হোস্ট। তাহলে আপনি যদি আপনার পিসিতে বসে লোকাল হোস্ট নামে লিখে হিট করেন, চার্জার এখানে আছে। আচ্ছা, হ্যাঁ, স্যার নেক্সট বুধবার 3টার দিকে আসবো। শনিবার ক্লাস রাখছি, এই ছটায় এসে তাহলে স্যার বুধবার বুধবারে চলবে, শনিবার আসা না। তার ভিতরে হ্যাঁ, ভেন্ডর এক্সাম দেবেন। যদি পারবে কি পারি না। সাদিয়া ম্যামের সাথে কথা বলেন। এখন তো দেবেন না, এখন তো দিয়ে আপনি কেন করে দিবেন? ঠিক আছে, কত টাকা হয়েছে? 8,000 আর আশেপাশে কোনো। দেখেন স্পন্সর তো পাওয়া যাবে না, ভেন্ডর এখন 8,000 লাগে। আমি একটা নিয়েছিলাম, ওটার তো জেল সার্টিফাইড, ওটা এখন নাই। ওটা মোটামুটি যাই 40,000 টাকা যাইত। আমি অবশ্যই স্পন্সর পাইছিলাম, সরকারি স্পন্সর দিয়েছিলাম। হাইটেক পার্কে একটা প্রজেক্ট ছিল, ব্রাঞ্চ ছিল। আমি শুধু 5,000 টাকা দিয়েছিলাম পকেট থেকে। ওই যে অ্যাপেক্স সরকারি অ্যাপেক্সের অ্যাপেক্স সার্টিফাইড এর জন্য হ্যাঁ, ফ্রি একটা অ্যাপেক্স করে দিচ্ছে। অ্যাপেক্স। হ্যাঁ, অ্যাপেক্স। অ্যাপেক্সের জুতার কোম্পানি। জুতার কোম্পানি বলছে না। অ্যাপেক্স হচ্ছে যে কিসের জন্য? কি বলে? অ্যাপেক্স জুতার কোম্পানি। হ্যাঁ, অ্যাপেক্স হ্যাঁ। অনেক দামি জুতা, অনেক দামি দাম, মোটামুটি বাটার মতোই দামটা। অ্যাপেক্স সার্টিফাইড মানে এটা কেমন হলো? আচ্ছা দেখেন, এই যে ব্রাউজারে লিখে লোকাল হোস্ট, এই জিনিসটা অনেকে বুঝেন, একটু মনোযোগ দিয়ে বুঝেন। হ্যাঁ, যদি আপনার বুঝার কথা হয় যে লোকাল হোস্টটাকে যদি হিট করি, ও অ্যাকচুয়ালি আমার এই যে এইচটি ডক্স ফোল্ডারের ফাইলগুলো দেখাচ্ছে, দেখছেন? অনেকের এখানে একটা ওয়েবসাইট চালু হয়ে যাবে। কেন চালু হবে সেটা একটু বলি। এই সিরিজের মধ্যে একটা ফাইল থাকে যেটার নাম থাকে হচ্ছে ইন্ডেক্স, যেটা আমি নাম চেঞ্জ করে দিচ্ছি ইন্ডেক্স। এই ইন্ডেক্স ফাইলে হিট করে, এই ইন্ডেক্স ফাইলে একটা কোড দেওয়া আছে। কি কোড দেওয়া আছে যে এখানে যদি কেউ হিট করে তাহলে তুমি এখান থেকে কি জানো, এই যে ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতর ঢুকে যাবে। ড্যাশবোর্ড ফোল্ডারে ঢুকলে দেখেন একটা ওয়েবসাইট খুলল আছে এবং এখানে index.html নামে
ফাইলও আছে, এই ফাইলটা অ্যাকচুয়ালি ওপেন হয়ে যায় ড্যাশবোর্ডটা এখানে, এই ওপেন হন এখানে, যাই হোক সার্ভার হিট করলে ওপেন হয়ে যাবে। তো ইন্ডেক্স আমরা একটা ইন্ডেক্স করে দেবো। হ্যাঁ, নাম চেঞ্জ করে দেন। এতে সুবিধা কি হবে, তাহলে সরাসরি ওয়েবসাইটটা ওপেন হবে না। তাহলে সরাসরি ওপেন না হলে সুবিধাটা কি হবে, তাহলে আমি যখন আলাদা আলাদা প্রজেক্ট করবো আমি আলাদা আলাদা ফোল্ডারে ঢুকে কাজ করতে পারবো। আর যদি ইন্ডেক্স ফিন্ডেক্স না করা থাকে তাহলে আপনি কি করতে পারেন, ক্লায়েন্ট মানা করলো যে না এটা করবা না, তাহলে আপনি এখানে যে ফোল্ডারটা প্রজেক্ট করবেন ওই লোকাল হোস্ট স্ল্যাশ আপনার এই ফোল্ডারের নামটা লিখে দেবেন, এটা ওপেন। আপাতত আমি আপনাদের ফোল্ডারের নাম কিনেছি ব্যাচ87 এরকম নিয়ে নিই, হ্যাঁ B87 ওপেন হয়েছে ফোল্ডারটা। তাহলে আমি যদি এখানে রিলোড মারি তাহলে কিন্তু এই যে দেখেন B87 একটা ফোল্ডার চলে আসছে। হয় এখানে ক্লিক করতে পারি অথবা এখানে স্ল্যাশ B87 লিখতে পারি, তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম, দেখছেন এটা আসছে। কিন্তু এখানে ইন্ডেক্স নামে কোনো ফাইল নেই, এর জন্য কোনো ওয়েবসাইট রান হয় নাই। কিন্তু আমি ব্রাউজার দিয়ে ডোমিন নেম, যেটা আমি ডেমো ডোমিন নেম পেয়েছি লোকাল হোস্ট, সেটা দিয়ে আমি আমার পার্টিকুলার সার্ভারের যে ফোল্ডারটা এটা হিট করতে পারছি। তাহলে এখানে আমার জিনিসটা কি হচ্ছে, HTTP কাজ করে কিন্তু ক্লায়েন্ট সার্ভার এই হিসাবে, হ্যাঁ। তো আমার যে সার্ভার HTTP একটা নিয়ম, তাই না, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল মানে কি নিয়ম, এই নিয়ম ফলো করে কাজ করে। এই নিয়মের একটা দুটো অন্যতম পার্ট হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে সার্ভার। তো ক্লায়েন্ট কোনটা, আমার ব্রাউজারকে ক্লায়েন্টে ধরতে পারি, আর সার্ভার কোনটা যেখানে ফাইলটা আছে সেটা হচ্ছে সার্ভার, হ্যাঁ, যেখানে আমার ওয়েবসাইটের ফাইলগুলো আছে লোড করে। তো ব্রাউজার দিয়ে কী হয়, রিকোয়েস্টটা যায় সার্ভারের কাছে। তো আমার ব্রাউজারটা আমি সার্ভারের অ্যাড্রেসটা কি লিখেছি, লোকাল হোস্ট। এটা কিন্তু আপনার কম্পিউটারে প্রত্যেক কম্পিউটার আলাদা। নর্মালি ইন্টারনেটের থ্রুতে কী হয়, ওয়ার্ল্ড ওয়াইড একটা সার্ভারে হিট করা। এখন আপাতত আমি শেখার জন্য কি একটা ডেমো সার্ভার, ওই সার্ভারে আমার ব্রাউজারে ঢুকে আমি কিসে হিট করতেছি, আমার ব্রাউজার তো ক্লায়েন্ট সাইড, এখানে লিখতেছি লোকাল হোস্ট। লোকাল হোস্টটা আমার কোথায় হিট করতেছে, আমার সার্ভারটায় হিট করতেছে। আমার সার্ভারটা কোথায় আছে, সার্ভারটা আছে হচ্ছে যে ড্রাইভে আপনি জ্যাম্প ইউজ করছেন, নর্মালি সি ড্রাইভে থাকে, তাই না। সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে একটা ফোল্ডার আছে যেটার নাম কি htdocs। এই htdocs ফোল্ডারে হিট করে। আর htdocs ফোল্ডারের ভিতরে আমি তো আবার আলাদা একটা ফোল্ডার করছি যেখানে আমার প্রজেক্টটা থাকবে। ওই ফোল্ডারটা ঢোকার জন্য আমি আবার htdocs এর মধ্যে এরকম নামে একটা ফোল্ডার তৈরি করছি, যেমন আপনাদের ফোল্ডারের নাম কি batch86 আর এখানে তাহলে আমাকে কি করতে হচ্ছে, লোকাল হোস্ট স্ল্যাশ batch87 এটা লেখা লাগছে। তখন আমার এখানে হিট করলে এই ফোল্ডার থেকে ডাটা নিয়ে আমার ব্রাউজারটা দেখা যাচ্ছে। লোকাল হোস্ট সার্ভারে নির্দিষ্ট আইপি দিয়ে লোকাল হোস্টের একটা আইপি আছে 127.0.0.1 এটা বেরোচ্ছে। এক পিসের এক আইপি, এই বাই ডিফল্ট লোকাল হোস্টের এটাই থাকে 127.0.0.1। এই কথাটাও লিখতে পারেন অথবা কি লিখতে পারেন, লোকাল হোস্ট যেটা বলছে। মনিকে বুঝছেন কি হয়েছে কাহিনী, বুঝাই দেন রেকর্ডিং অফ। ওকে, তাহলে হচ্ছে কি মনিকে বোঝানো হইলো। এবার হচ্ছে আমরা সামনে বাড়ি, আমরা আমাদের জীবনের প্রথম পিএইচপি ফাইলটা নেই। সুখের বিষয় হচ্ছে, মানে আনন্দের বিষয় হচ্ছে আমাদের কোনো কোড এডিটর শেখা লাগবে না, আমরা VS কোড দিয়েই এটা চালাতে পারবো, ঠিক আছে। এটা একটা নতুন ফাইল নেই। আরো সুখের বিষয় কি জানেন, গ্রামার তেমন একটা শেখা লাগবে না, কারণ আমরা এখানে যে গ্রামারগুলো শিখবো জাস্ট লিখার নিয়মটা দেখবো। বাকিগুলো আগে আমরা জাভা স্ক্রিপ্টটা করছি, জাস্ট একটু রিভাইজ দিয়ে দেবো। যেমন লুপ আছে, অ্যারে আছে, তারপর কি আছে, ভেরিয়েবল আছে, ডাটা টাইপ আছে, ফাংশন আছে। আরো জাভা স্ক্রিপ্টে ভেজাল লেখা, কয়েকটা ওয়েতে ফাংশন লিখে, পিএইচপিতে একটা ওয়েতে ফাংশন লিখি হয়ে যায়, বুঝছেন। জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল দুইভাবে লিখে, লেট কনস্ট্যান্ট, এখানে একভাবে লিখলেই হয়ে যায়, ঠিক আছে, সোজা হবে। ওকে, আসেন আমরা এখন একটা নতুন ফাইলের নাম কি দিই, মনে করেন
লেসন 1 দিতে না, লেসন 1 আমরা শিখব হচ্ছে ভেরিয়েবল। ভ্যারিয়েবল লিখছি, ভেরিয়েবল ডট পিএইচপি। আমার এটা না বেশি উপরে চলে গেছে পর্দার তুলনায়। ওই যে দেখা যাচ্ছে ভেরিয়েবল course outline PHP, Laravel, MySQL, WordPress. অফিসে তো আপনার না এটা করে বলেছিলেন PHP, Laravel, PHP, তারপর MySQL, Object Oriented PHP আছে মাঝখানে, তারপর হচ্ছে কি একটা প্রজেক্ট, তারপর হচ্ছে WordPress। ওয়ার্ডপ্রেস তো আমার বিশাল জগৎ। ওই কাস্টমাইজেশন দেখা যায় কোডিং ছাড়া মনে যদি আমি পিএইচপিও ওনার কাছে যদি কঠিন মনে হয় কিছু দিয়ে তো কাজ চালাইতে হবে, বাসায় গিয়ে দেখাই দিতে হবে যে হ্যাঁ আমি ওয়েবসাইট বানাইতে পারছি, ওটা ওয়ার্ডপ্রেস দিয়ে করে দেবে। ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং কাজ করা যায়। আর ও দেখলাম যে এগুলার আরো ডিমান্ড বেশি, ওয়ার্ডপ্রেসের মতো আর কি যেন আছে, জুমলা আছে, ম্যাজেন্টো আছে। HTML শিখে ফার্স্টে ওয়ার্ডপ্রেস শিখে। আচ্ছা, ফ্রিল্যান্সিং এ দেখলাম যে নো কোডিং ওয়েবসাইট যেগুলা বা লো কোডিং বলে, তিনটায় বলে, একটা হচ্ছে গিয়ে কোডিং করে ওয়েবসাইট বানাচ্ছেন, একটা হচ্ছে লো কোড মানে কম কোডিং করে ওয়েবসাইট, এটা হলো ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টো এগুলা বলে। আরেকটা আছে একদম নো কোডিং ওয়েবসাইট, উইক্স, ওয়েবফ্লো, হ্যাঁ এগুলো। তো ওই দেখলাম যে ফ্রিল্যান্সিং এর ওই নো কোডিং ওয়েবসাইটে প্রচুর ডিমান্ড আছে, লো কোডিং বা নো কোডিং এগুলার বরঞ্চ এখন ফ্রিল্যান্সিং এ মানে আইটি ফার্মে প্রচুর ডিমান্ড, কারণ বড় বড় সফটওয়্যার বানাতে গেলে তো আপনার র কোডিং ছাড়া হবে না। তো আইটি ফার্মের ডিমান্ড প্রচুর, কিন্তু ফ্রিল্যান্সিং এ দেখা যায় যে ক্লায়েন্টও চাইলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, ওই ফ্রেমওয়ার্কে দিয়ে চলে যায়। আচ্ছা আসেন সামনে বাড়ি। নেশন 1 হচ্ছে ভেরিয়েবল ডট পিএইচপি, কারণ আমি এখানে কি শিখবো, ভেরিয়েবল শিখবো। আগে দেখেন পিএইচপি ব্লক নামে একটা জিনিস আছে, এটা একটু শিখেন। হ্যাঁ, পিএইচপি ব্লক মানে কি? আমি একটু আগে একটা কথা বলছিলাম শুরুর দিকে যে আমি পিএইচপি ফাইলে যদি চাই HTML কোড রান করতে পারি, শুধু তাই না, আশ্চর্যবোধক চিহ্ন যে ইন্টার দেয় এটা পিএইচপি ফাইল, কিন্তু পিএইচপি কিন্তু এটা রান অবশ্যই। কিন্তু আমার কি করতে হবে, এর মধ্যে পিএইচপি কোড কোনটা, HTML কোডটা আমি আলাদা করব কিভাবে, এইটা আলাদা করার নিয়মটা হচ্ছে আমার পিএইচপি ব্লক ইউজ করতে হবে। তার মানে আমি যেসব পিএইচপি এর মধ্যে যেগুলো পিএইচপি কোড থাকবে সেগুলো পিএইচপি ব্লকের মধ্যে থাকবে, যেগুলো পিএইচপি কোড না সেগুলো পিএইচপি ব্লকের বাহিরে থাকবে। পিএইচপি ব্লক একটা লাগলে একটা নিতে পারবেন, 10টা লাগলে 10টা নিতে পারবেন। এমনও হতে পারে কিছু অংশ HTML, কিছু অংশ পিএইচপি, ওইটা থাকলো পিএইচপি ব্লকের মধ্যে, আবার নিচের কিছু অংশ HTML, তার নিচের কিছু অংশ আবার পিএইচপি, ওইটা থাকলো পিএইচপি ব্লকের মধ্যে। এইভাবেও কাজ করা যাবে। ওকে, তাহলে পিএইচপি ব্লক কিভাবে নেবেন? পিএইচপি ব্লক নেওয়ার নিয়মটা হচ্ছে কি, আমি এখানে শর্টকাট করে রাখছি, আপনাদের শর্টকাট না থাকলে কষ্ট করে টাইপ করে নিতে হবে। এইটাকে বলে পিএইচপি ব্লক। স্মলার দেন সাইন, তারপর হচ্ছে কোশ্চেন বোধক চিহ্ন, তারপর লিখবেন হচ্ছে পিএইচপি, দেন হচ্ছে আবার কোশ্চেন বোধক চিহ্ন, গ্রেটার দেন সাইন। চলে আসছে? ওপেনিং কাজ ক্লোজিং আসে। তো এইটা হচ্ছে কি আপনার পিএইচপি ব্লক। এর মধ্যে যা যা আছে, এই যে উনি যেটা বললে একটা দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে ওপেনিং আর এটা হচ্ছে ক্লোজিং। এর মাঝখানে যা থাকবে সব হচ্ছে পিএইচপি কোড, আর এর ব্লকের বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে HTML কোড। যেমন এখানে লিখলাম H1, বললাম দিস ইজ হেডিং, এটা হচ্ছে HTML কোড। আর
এটার ভেতরে যা লিখলাম সেটা হচ্ছে গিয়ে কি আমার পিএইচপি কোড। যেমন এখানে একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ডলার, ডলার লিখে আমি এমএসজি লিখলাম, মানে মেসেজ। জাভাস্ক্রিপ্টে যে স্টাইলে ভেরিয়েবল লিখে এখানে সেম, কিচ্ছু না, জাস্ট এই ডলার সাইনটা দিতে হবে। আর আগে ওয়ার্ডটার কিছু লিখবেন না বা কনস্ট্যান্ট কিছু লিখবেন না, হ্যাঁ, সরাসরি ডলার সাইন এমএসজি লিখে আমি সমান সমান দিয়ে এখন মেসেজকে দিলাম আমাদের প্রথম যে শব্দটা এটা একটা আশ্চর্যবাদী চিহ্ন দিয়ে দিলাম। এই মেসেজটা প্রিন্ট করার জন্য জাভাস্ক্রিপ্টের ফাংশন কি এখনো দেখাইনি আমাদের। ওই যে একটা আইডি সিলেক্ট করে ডিবের মধ্যে পুশ করে দিতে পারে, অথবা ডকুমেন্ট ডট রাইট করতে পারে, অথবা কনসোল লগে গিয়ে দেখতে পারে। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে যেমন পাইথন হলে ইউজ করতাম হচ্ছে প্রিন্ট। তো পিএইচপিটা প্রিন্ট আছে, কিন্তু পিএইচপির প্রিন্ট একটু ভারী। সার্ভারের উপর আস্তে আস্তে বেশি প্রিন্ট ইউজ করলে ওটা যতখানি প্রেশার পড়বে, এর থেকে একটা হালকা ফাংশন আছে পিএইচপি, যেটার নাম হচ্ছে ইকো। একটু কম, তাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন থেকে ইকো ইউজ করবো কোনো মেসেজ যদি পিএইচপি দিয়ে দেখানো লাগে। তো ইকো লিখে আমি হচ্ছে এটার ভিতরে ওই মেসেজটা দিয়ে দিলাম এমএসজি লিখে। আমার পিএইচপি একটা এক্সটেনশন শেষ হলে আমাকে কি দিতে হবে, সেমিকোলন করেন না, এটা কিন্তু ইরর দিয়ে দিল। তাহলে আসেন এই ফাইলটা রান করি কিভাবে। ওই যে ব্রাউজার গিয়ে একটা রিলোড দিই, দেখেন একটু আগে এই ফাইলটা দেখায়নি, এখন এই ফাইলটা দেখাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই ফাইলটার নাম যদি আমি index.php দিতাম না, অটোমেটিক রান হয়ে যেত। তো আমি এখানে রাখতে চাচ্ছি না, কারণ আমি আরও ফাইল দিব, পরে এক একটা ফাইল দেখবো। যাক, আমি আমার ফোল্ডারে আছি, এখন আমি এই ফাইলটা ক্লিক করলাম। প্রথমে খেয়াল করেন উপরের লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের এই ফোল্ডার নাম স্ল্যাশ আমাদের এই ফাইলের নাম। আর দেন এখানে কি আসছে, ওই ফাইলটার ভেতরে যে কোড, এইটা পিএইচপি দিয়ে আসছে হ্যালো ওয়ার্ল্ডটা। আর এইটা ওই যে পিএইচপির বাহিরে যে আমি এসটিএমএল কোড দিয়েছি সেটার জন্য আসছে। আপনি চাইলে এই এসটিএমএল এর বাহিরে আবার একটু কপি করি নিতে পারবো। তাহলে একবার পিএইচপি দিয়ে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, আর এবার এসটিএমএল দিয়ে হেডিং লিখছি, আবার পিএইচপি দিয়ে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি। দেখেন হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা ইনভার্টেড কমার ভিতরে লিখেছি। কেন লিখেছি বলেন, কি বলে, স্ট্রিং স্ট্রিং টাইপের ডাটাটা গুলো ইনভার্টেড কমার ভিতরে। স্ট্রিং কি এক ধরনের ডাটা টাইপ, যেটা হচ্ছে টেক্সট, ABCDEFGH, এগুলো হচ্ছে স্ট্রিং। এগুলো প্রোগ্রামিং এর কোনো অংশ না, এটা দিয়ে যোগ বিয়োগ গুণবাদ কিছু করতে পারবে না, এটা জাস্ট দেখাবে, শো করার জন্য। এই টাইপের ডাটাগুলোকে আর এত ভেজাল জিনিস না বুঝলে যখনই দেখবেন ইনভার্টেড কমার ভিতরে আসে সিঙ্গেল হোক ডাবল হোক, তখন হচ্ছে সেটা হচ্ছে গিয়ে স্ট্রিং। মনে করছেন? ওকে। এই স্ট্রিং এর ভিতরে আপনি চাইলে HTML ট্যাগ ইউজ করতে পারেন। এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম। আমার অটোরিনেম ট্যাগ আছে, তো যদি ফুলফিসটা আগে করে নিলাম, এখানে দিলাম H2, শেষটা অটোমেটিক টাইপ হয়ে গেল আমার। এখন যদি এটা আমি একটা রিলোড দিই, দেখেন রিলোড কিন্তু আমি এমনি কম দিচ্ছি, কারণ পিএইচপিটা ফর্ম যখন নেবেন, আপনি যখন রিলোড দিবেন ফর্মটা আবার সাবমিট হয়েছে, ওই ইরোডটা এড়ানোর জন্য আমি কী করি, এখানে একটা ক্লিক করি, এন্টার দিই, অথবা এটা কিবোর্ডে একটা শর্টকাট আছে, Ctrl+L দিই, উপরে চলে যায়, এন্টার দিই, আমি রিস্টার্ট হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? উপরে ফাইলে যদি যান, এখানে যদি প্রেফারেন্সে যান,
এখানে কনফিগার স্নিপেটস একটা অপশন আছে না, এখানে যদি যাই, এইখানে যে html.json বা এখানে html লিখে সার্চ করলে শুধু html একটা ফাইল আসবে। যদি এই ফাইলটা ক্লিক করি তাহলে এখানে এই কোডগুলো আপনাদের থাকবে না। তো এইখানে আমি দুইটা শর্টকাট তৈরি করছি। একটা শর্টকাট দেখেন, পিএইচপি লিখলে আমার এই পিএইচপি ব্লকটা চলে আসে। আরেকটা হচ্ছে পিই যদি লিখি তাহলে আমার এই পিএইচপি আরেকটা ব্লক আছে, এটা শর্টকাট, এটা ভবিষ্যতে বোঝাবো না, হ্যাঁ, এটা চলে আসে। আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিওতে তো থাকবে বা একটু বাসায় প্র্যাকটিস করে, তো আপনাদের বোঝানোর জন্য আমি একটা নতুন শর্টকাট তৈরি করতেছি। দেখেন এইটুকু কোড যেটুকু সিলেক্ট করছি এইটুকু কিন্তু আপনাদের থাকবে ওইখানে, হ্যাঁ। এইটুকু কোড আমি প্রথমে ডুপ্লিকেট করে দিলাম, কারণ আমি নতুন একটা শর্টকাট তৈরি করবো। তারপর কন্ট্রোল// কমেন্টগুলোকে আনকমেন্ট হয়ে গেল। তাহলে এখানে নিচে লাল বাতি জ্বলছে, কারণ এই যে এইটার পর জেসন ডাটা তো কমা দিয়ে আলাদা করতে হবে। আরে কমা হয়ে গেল, হ্যাঁ, কমা দিয়ে আলাদা করে দিলাম। এরা প্রিন্ট টু কনসোলের জায়গায় একটা ডেসক্রিপশন লিখে দেন। লিখে দিলাম কি পিএইচপি ফার্স্ট ক্লাস, এইটা যা ইচ্ছে তাই লিখেন, ডাজেন্ট ম্যাটার। ফার্স্টের জায়গায় ডাস্ট হয়ে গেছে কি যেন। আচ্ছা, এখানে প্রিফিক্স মানে আমি কি লিখতে চাচ্ছি, আমি লিখতে চাচ্ছি হচ্ছে গিয়ে মনে করেন আমি লিখতে চাচ্ছি মনি। এইখানে একটা বডির ভিতরে দেখেন অ্যারে আকারে ডাটা দিয়েছে, তার মানে এটা কিন্তু জেসন ডাটা, এই টাইপের ডাটা দিয়ে দেখতেছেন, এটা জাভাস্ক্রিপ্টের জেসন। এই বডির ভিতরে আমি অ্যারে দিতে চাচ্ছি না, আমি একটা ডাটা দিব, হ্যাঁ, অথবা অ্যারেটা রাইখে দিতে পারি, সমস্যা নেই। আমি একটা ভ্যালু মুছে দিলাম, আরেকটা ভ্যালু থাকলো। এখানে কি লেখা আসছে কনসোল লগ 1, এইখানে না লিখে আমি এখানে দিতে পারি ওই যে যেমন পিএইচপি ব্লক চলে আসছে, পিএইচপি লিখলে এখানে লিখলাম যে মনি নামে একটা ট্যাগ চলে আসবে, চামড়া HTML ট্যাগ যার নাম হচ্ছে মনি, এবং এটার মাঝখানে কার্সরটা থাকবে। এটা বুঝাইতে চাইলে একটু স্পেসও দিয়ে দিলাম। এই যে $1 দিয়ে কি বোঝাচ্ছে, এখানে অটোমেটিক মাউসের কার্সরটা চলে আসবে। তো এইখানে আমি ডেসক্রিপশনে যা ইচ্ছা তাই লিখতে পারলাম। এখানে বললাম এই যে দিস ইজ টেস্ট, নোট হিসেবে কাজ করে। নোট হিসেবে কাজ করে। আমার মূল জিনিস হচ্ছে প্রিফিক্স আর বডির মধ্যে কি আসবে। আমরা দেখেন আমি লিখছি কি মনি, হ্যাঁ, আমি এইখানে এসে টাইপ করলাম কি মনি, দেখেন এটা বক্স সহ একটা জিনিস চলে আসছে, এটা দিলাম মনি নামে ট্যাগে চলে আসছে, মাঝখানে তার সত্য জায়গায় চলে আসছে। এইটা হচ্ছে শর্টকাট, হ্যাঁ। আমি এটা মুছে দিই। জেসন ডাটা যদি চিনেন তাহলে খুব সুন্দর মতো এটা ঠিক করতে পারবেন। জেসন ডাটা আপনাদের এখনো চিনেন, নেক্সট ক্লাসে চিনাবো জেসন ডাটা। আর ভিডিও তো থাকলোই, ভিডিও দেখে করেন, করার পর যখন ইরর দেবে তখন এআইকে কোডটা কপি করে নিয়ে বলবেন আমি কি ভুল করছি, এআই ঠিক করে দেবে। তাও যদি না হয় আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে, ঠিক করে দেবেন। ওকে, তো এইটা হলো শর্টকাট। এই শর্টকাটের উপকারিতা কি, এই যে এরপরে যখনই আমার পিএইচপি ব্লক লাগে আমি পিএইচপি লিখে এন্টার দেবো, ব্লক চলে আসে। আরেকটা আছে ওই যে পিএইচপি লিখে মাঝে মধ্যে ছোট্ট একটা ভেরিয়েবল বা ইকো লিখে আমি এটা মেসেজ ইকো করতে পারি, হ্যাঁ। আর এইটার জন্য এত বড় কোডটা না লিখে পিএইচপি একটা শর্টকাট আছে, পিএইচপি ইকো না লিখে এখানে সমান সমান দিলে একই কাজ হবে, এটা একটা শর্টকাট। ওইটা তো শুধু পিএইচপি, তার ভিতরে পিএইচপি কোড আছে, আর এটা হচ্ছে পিএইচপি ইকো, মানে আমি কিছু প্রিন্ট করতে চাচ্ছি পিএইচপি দিয়ে, তখন সেই শর্টকাটটা হচ্ছে এইটা। এইটাও আমি আবার কি করছি, শর্টকাট করে রাখছি, দেখেন যে ওইখানে দেখেন যে পিই লিখে রাখছি, পিই লিখে ইন্টার দিলাম, এটা চলে আসবে। তারপর এখানে আমি যা ইকো করতে চাই সেটা আমি ইকো করে দিতে পারবো। তো এই শর্টকাট কি আমার তৈরি করা শর্টকাট, এরকম আপনি চাইলে কিন্তু আপনার তৈরি করা শর্টকাট ইউজ করতে পারেন। আমি এর আগে আমার তৈরি করে একটা বুটস্ট্র্যাপ বারবার কপি করে নিয়ে আসি, আমি বুটস্ট্র্যাপের টেমপ্লেটটাই শর্টকাট বানিয়ে রাখছিলাম, BS5 লিখে ইন্টার দিতাম, ওই টেমপ্লেটটা প্রিন্ট হয়ে যেত। পরে ভাবলাম এত বড় শর্টকাট দরকার নেই, যাতে আসছি কপি করে নিয়ে আসলাম, মুছে দিচ্ছিলাম। আচ্ছা, আপনার প্রয়োজনীয় যা যা জিনিস আছে তা সেগুলো এইভাবে চাইলে শর্টকাট করে রাখতে পারেন। ওকে, তাহলে ভেরিয়েবল প্রিন্ট করতে পারবেন। ভেরিয়েবল আমি নাম্বার দিতে পারি, সমস্যা নেই, হ্যাঁ, শেষে নাম্বার দিতে পারবো, নামের শুরুতে নাম্বার দিতে পারবো না।
ভেরিয়েবল আমি আন্ডারস্কোর ইউজ করতে পারবো, সমস্যা নেই, এর বাইরে অন্য কিছু দিয়ে না। শুরুতে হচ্ছে কি ডলার সাইন ইউজ করতেই হবে, এটা ম্যান্ডেটরি। মাঝখানে স্পেস ইউজ করতে পারবো না, নাম্বার চাইলে ইউজ করতে পারবো, আন্ডারস্কোর ইউজ করতে পারবো না। হ্যাঁ, এই হচ্ছে ভেরিয়েবলের নামের বৈশিষ্ট্য। এইবার আসেন হচ্ছে আমি ডাটা টাইপস চিনি। জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপস একটু ভেজাল আছে, তাই না? প্রিমেটিভ, নন প্রিমেটিভ, অনেক কিছু দিচ্ছে। কিন্তু পিএইচপিতে 8 ধরনের ডাটা টাইপ আছে। কয় ধরনের? 8 ধরনের। কি কি আমি বুঝাই দিচ্ছি, জাস্ট নামগুলো বলে দিই। একটা ডাটা টাইপের নাম হচ্ছে গিয়ে কি স্ট্রিং। স্ট্রিং কোনগুলা? এবিসিডি ওগুলা। আরেকটা ডাটা টাইপের নাম হচ্ছে ইন্টিজার। ইন্টিজার কোনগুলা বলেন? ইন্টিজার এগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, বাহ। আরেকটা আছে ফ্লোট। ফ্লোট কোনগুলা? ভগ্নাংশ। ভগ্নাংশ, দশমিক যুক্ত দশমিক। সংখ্যা। এরপর আছে বুলিয়ান। বুলিয়ান কোনগুলা? ট্রু ফলস। আরে স্টুকি মারছে নাকি? ট্রু ফলস হচ্ছে বুলিয়ান। এরপরে হচ্ছে গিয়ে নাল। নাল মানে কি? ফাঁকা বা খালি, তাই না? তাহলে কয়টা হলো? 1 2 3 4 5। নাম্বার। একটা ডাটা টাইপ আছে হচ্ছে কি আপনার অবজেক্ট, একটা ডাটা টাইপ আছে, তার মানে অ্যারে একটা ডাটা টাইপ। অ্যারে অবজেক্ট, অ্যারে অবজেক্ট আমরা আলাদা করে চিনবো, সমস্যা নেই। হ্যাঁ, আর হচ্ছে কি আরেকটা লাস্টের যেটা, সেটা হচ্ছে রিসোর্স। রিসোর্স হচ্ছে পিএইচপির সাথে থার্ড পার্টি যদি কোনো কিছু ইউজ করে সেটা হচ্ছে রিসোর্স। যেমন মাইস্কুয়েল পিএইচপি কিছু না, আলাদা জিনিস, ওটা কি রিসোর্স। একটা পিডিএফ ফাইল ইউজ করলেন, ইনক্লুড করলেন পিএইচপি, সেটা পিডিএফ ফাইল পিএইচপির কিছু না, ওটা কি রিসোর্স। ফাইল সিস্টেমটাকে তার রিসোর্স। এই পিএইচপিতে আমরা 8 ধরনের ডাটা নিয়ে কাজ করি। আর এটা নিয়ে যদি ডিটেলস পড়াশোনা করতে চান, উদাহরণ দিয়ে সময় নষ্ট করতে পারি, কোনো সমস্যা নাই। এই যে এখানে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ডাটা টাইপস। কই? স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, আর একটা কি রিসোর্স। স্ট্রিং কোনটা? এই যে ওয়ার্ডাম ফাংশন কি করে ডাটা টাইপটা দেখায়। এই যে আমি যদি ট্রাই ইউর সেলফ দিয়ে দিই, ওরা আমাকে অনলাইনে রান করে দেবে। যে ওয়ার্ডাম যদি আমি ইউজ করি, কি আছে? আইএনটি। আর 5 কেন আসছে? এটার ভ্যালুটা হচ্ছে 5। এখানে যদি আমি দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, দেখে একটা রান দিয়ে দিলাম, তাহলে কি আসবে বলেন? কেউ বলে না, কি আসবে বলেন? স্ট্রিং। 12টা দিয়ে কি বোঝাচ্ছে? এখানে 12টা ক্যারেক্টার আছে স্পেস সহ। আচ্ছা, এখানে আমি দিলাম 1.25, কি আসবে বলেন? ঠিক আছে। এখানে আমি বললাম হচ্ছে গিয়ে ট্রু অথবা ফলস, ইনভার্টেড কমা ছাড়া, তাহলে কি আসবে? বুলিয়ান আর কি। হ্যাঁ, ফলস লিখলে এটা যদি ইনভার্টেড কমার ভিতরে দিই তাহলে কি আসবে? তাহলে ইনভার্টেড কমার ভিতরে ট্রু লেখলে এটা কি আসবে? স্ট্রিং চলে আসবে, তাই না? আর যদি লেখি হচ্ছে গিয়ে নাল, NULL, তাহলে কি আসবে? খালি, তাই না? ওকে। আর যদি আমি এখানে লিখে হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম কিছু লিখে দিই, অ্যারে আসবে। বাহ, পারেন তো। অবজেক্টটা এখন পারবেন না, রিসোর্স তো থার্ড পার্টি জিনিস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আমি আলাদা দেখাই দেবো, সমস্যা নেই। ওটা একটু অ্যাডভান্স লেভেলের পিএইচপি, আগে আমরা বেসিক শিখি, তাই না? তাহলে এইটা হচ্ছে কি আপনার ডাটা টাইপস। এটা নিয়ে আর সময় নষ্ট না করে যত আমরা কাটবো তত আমাদের মাথায় ঢুকবে জিনিসগুলো। হ্যাঁ, আমরা পরেরটায় চলে যাই টপিক্সে, সেটা হচ্ছে গিয়ে
কি দিয়ে দিই অপারেটরস। পিএইচপিতে প্রচুর অপারেটর আছে, হ্যাঁ। অপারেটরের মধ্যে প্রথমে দেখায় হচ্ছে কি আপনার সোজা অপারেটরগুলো দেখায়, অ্যারিথমেটিক অপারেটর। তো পিএইচপি ব্লক নেই, বলি অ্যারিথমেটিক অপারেটর। আমি এখানে এআই এর হেল্প নিয়ে ধাপ ধাপ টাইপ করে ফেলাই, হ্যাঁ। এইগুলা হচ্ছে কি আপনার অ্যারিথমেটিক অপারেটর। প্রথমটা কি যোগ, দ্বিতীয়টা বিয়োগ, স্টার মানে কি গুণ, ফরওয়ার্ড স্ল্যাশ মানে ভাগ। এটা কি বলেন তো? ভাগ শেষ। ইংলিশে কি বলে? নাম কি এটা? মডিউলাস। হ্যাঁ, মডিউলাস পার্সেন্টেজ থাকলে বুঝলো না, ভাগ শেষ। সেটা ভাগ শেষ কি ছিলেন? ভাগ শেষ ছিলেন না? হ্যাঁ এটা পয়েন্ট এই বই তোমার ভাষা 15কে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ শেষ না তো। কি কতকে 15কে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ শেষ কত? কেমনে? 15কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ শেষ কত? বাহ, শুনে বললেন নাকি না শুনে? না সব ভাগ করলে তো একই থাকবে না, সাথে করে 14 ছোট আর হাতে থাকে কত? ওইটাই হচ্ছে ভাগ শেষ। এটা হচ্ছে গিয়ে পাওয়ার। এটা কি কি মনে বুঝতেছি না। স্যার লাস্টটা কি কি বুঝতেছি না। ডাবল স্টার, ওরা বলছে পরনশিয়াশাল কি যেন নাম, এটা হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে কি? হ্যাঁ, এটার কাজ হচ্ছে কি আপনার পাওয়ার 2 to the power 5 দিবেন। কেমনে দিবেন? এটার নাম হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, কি বলছিলাম, এক্সপোনেনশিয়েশন। এটার নাম হচ্ছে এই কয়টা অপারেটর আপাতত চিনলে চলবে, হ্যাঁ। অ্যারিথমেটিক অপারেটর যোগ দিয়ে যোগ করে, বিয়োগ দিয়ে বিয়োগ করে, বুঝতে পারছেন, গুণ দিয়ে গুণ করে। তো সামনে আগে যায়, হ্যাঁ। ভেজাল জিনিসই চাই। অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর একটা অলরেডি ইউজ করছে, বাকিগুলো একটা বুঝলে বাকিগুলো বুঝে যাবেন, হ্যাঁ। প্রথমটা কি সমান সমান, যেটা আমরা অলরেডি ইউজ করেছি। কোথায়? ভেরিয়েবলের মধ্যে। এখানে কি করে? ডান সাইডে যে ভ্যালুটা থাকে সেটা বাম সাইডে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেয়। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এটা তো অপারেটর। আমি ইউজ করে এর কোনো সময় মনে করাইছি জাভাস্ক্রিপ্টে করেছে। এইটা আবার কি বলছিলাম, বাম সাইডের জিনিস কিন্তু ডান সাইডে অ্যাসাইন করে না, উল্টা করলে কিন্তু হবে না। এটা কিন্তু তুলনা করতেছে না যে এটা এটা সমান, এটা হচ্ছে পুশ করে দিচ্ছে, কিন্তু একটা মান ভরে দিচ্ছে, এটা এই কাজ করতেছে। তুলনা করার জন্য আলাদা আছে। ডাবল প্লাস ইকুয়াল টু, এইটা কি মনে পড়ে আপনাদের? প্লাস ইকুয়াল টু কি করে? কি করে বলেন তো? এক যোগ করে দিছি প্লাস 1 x প্লাস 1 ডাটা তার যে মান সেটা থাকে, ওই পাশেরটা অ্যাড করে অ্যাসাইন করে। মনে করেন একটা ভেরিয়েবল দিলেন এক্স, এক্স এর মান হচ্ছে 5, বললাম হচ্ছে ভেরিয়েবল এক্স প্লাস ইকুয়াল টু কত? 2। এখন ইকো করলাম ভেরিয়েবল এক্স, কত আসবে বলুন? ও খুব পেয়ে গেছে 7। আপনি বুঝছেন কেমনে আসবে 7? এই লাইনে 2 নম্বর লাইনে এক্স এর মান কত হয়েছে? 5। 3 নম্বর লাইনের মানে কি? প্লাস ইকুয়াল টু মানে কি? এক্স এর আগের যে মান সেই মানের সাথে নতুন করে 2 যোগ হবে। যোগ হওয়ার পর যে ফলাফলটা আসবে সেটা শুধু ফলাফল হিসেবে থাকবেই না, ওটা আবার এক্স এর মান হয়ে যাবে। তার মানে 4 নম্বর লাইনে যখন আমি ইকো করেছি এক্স কে, ওটা আসবে কত? 7। বুঝে গেছে? আর আমি যদি এখানে এক্স প্লাস 2 দিই, এখন যদি প্রিন্ট করি এক্স এর মান কত আসবে? 5
5 থাকে, কিন্তু x প্লাস 2 সমান সমান তো 7 হয়েছে 7, ওই 7 দিয়ে আমি কিছু করছি? প্রিন্টিং তো কিচ্ছু করি না, অ্যাসাইনও করি না, প্রিন্টও করি না, তাহলে ওর মতো কাজ ওর মতো হয়ে থাকলো, ওটা আমি গুণেও ধরলাম না, আউটপুটও দেখালাম না, কিছুও করলাম না, ও 3 নম্বর লাইনে রান হলো বাসটা। এইখানে যদি আমি ইকো করে দিতাম তাহলে আলাদা বিষয়, তুমি যেটা প্রিন্ট করছো সেটা তুমি ইয়া করো, তাহলে দেখেন ওই লাইনে 7 আসছে, পরের লাইনে 5 চলে আসছে, কারণ ওই লাইনে ফলাফলটা প্রিন্ট করছে, পরের লাইনে এক্স এর মানটা প্রিন্ট করছে। কিন্তু ওইখানে প্লাস ইকুয়াল টু যদি একটু দিই তাহলে এখন কি হবে বলেন তো? রান করলে কি হবে? হ্যাঁ 7 আর 5 কেন হবে? 7 কারণ এই লাইনে চেঞ্জ হয়ে কত হয়েছে স্যার? ইকোর সাথেও এর বা গুণ সব কিছু করা যায় না। ইকো করতেছে এই ফলাফলটাকে, হ্যাঁ ইকোর সাথে করা যায়। তাহলে এইটা যদি বুঝেন তাহলে এইটা বুঝে গেছে, বিয়োগ করে বিয়োগ ফলটা অ্যাসাইন করে দেবে, গুণ করে গুণ ফলটা ভাগ করে ভাগ ফলটা ফলে আসলে এইটা। এইবার আসেন কিছু ভিন্ন ধরনের কম্প্যারিজন, এই যে বলছিলাম যে তুলনা করেনি, কম্পেয়ার করেনি, সাইন করেছে সমান সমান, এবার তুলনা করবে। হ্যাঁ এই কয়টা শিখলে আশা করি হয়ে যাবে। লাল বাতি জ্বালাই দিচ্ছে, আচ্ছা যাই সমস্যা নেই। আসে ডাবল সমান সমান, এটা কি বলতেছে? তুলনা করতেছে। মনে করেন আপনি এখানে দিলেন এক্স নিলেন 5 ভেরিয়েবল, ওয়াই নিলেন, ওয়াই এর মানে দিলেন কত? 5, এটা স্ট্রিং দিলাম, স্ট্রিং। হ্যাঁ আরে কন্ট্রোল স্ক্যান দিন, লম্বা হয়ে গেছে। আচ্ছা এখানে ইকো করলাম কি এক্স, এইবার আর কি করলাম? ডাবল সমান সমান দিলাম ওয়াই, তাহলে কিন্তু সে এক্স এর মান এবং ওয়াই এর মান অ্যাসাইন, একটার ভিতরে এক্স সিঙ্গেল সমান সমান ওয়াই দিলে কি হবে? এক্স এর ভিতরে ওয়াই এর মানটা অ্যাসাইন হয়ে যাবে। ডাবল সমান সমান দিলে কি হবে? কম্পেয়ার তুলনা করবে, তুলনা করে একটা রেজাল্ট দিবে, হয় ট্রু না হয় ফলস। আর এটা কি ট্রু হবে না ফলস হবে? না ট্রু হবে, 1 is true, দুইটাই পাস। দুইটাই 5, এটাও 5 এটাও 5। কিন্তু তিনটা সমান সমান যদি দেন তাহলে কি হবে? ফলস হবে, কারণ একটা স্ট্রিং আর একটা নাম্বার। একটা স্ট্রিং একটা নাম্বার। তাহলে দুইটা সমান সমান আর তিনটা সমান সমানের মধ্যে তফাৎ কি? মনি বলেন। এখন বলেন এই যে কোডটা খেয়াল করেন, প্রথমে দেখেন এক্স এর মান কত? 5, এটা কি ইন্টিজার। ওয়াই এর মান কত? এটাও 5, কিন্তু এটা কি স্ট্রিং। যখন আমি দুইটা সমান সমান দেবো তখন এটা ট্রু দেবে, কারণ ও আধুনিক। দুইটা সমান সমান কি আধুনিক? ও ধর্ম দেখে না, আপনি কোন ধর্মের লোক সে দেখবে না, সে দেখবে ও তুমিও 5 তুমিও 5, তাহলে তো তোমরা দুজন সমানই। কিন্তু তিনটা সমান সমান যদি দেন তখন সে ধার্মিক, তুমি 5 তুমিও 5, কিন্তু তুমি খ্রিস্টান তুমি ইহুদি না, দুজন তো এক না, তখন বলবো যে ফলস, এটা কিছু আসে না, ফলস। বললাম কিছু আসেনি কারণ এটা ফলস, কিন্তু এর আগে কত আসছিল? 1 আসছিল, তার মানে ট্রু। এটা দিয়েছিলাম 1 আসছিল, তার মানে ট্রু। তাহলে বুঝতে পারছি ডাবল সমান সমান আর ট্রিপল সমান সমানের মধ্যে তফাৎটা কি? ডাবল সমান সমান ডাটা টাইপ দেখে না, ট্রিপল সমান সমান ডাটা টাইপ দেখে। আচ্ছা নট ইকুয়াল টু মানে কি? সমান না। আমি যদি এটা নট ইকুয়াল টু বলি, বলতে পারেন এটা সত্য নাকি মিথ্যা? ট্রু রিটার্ন করবে না ফলস রিটার্ন করবে? কারণ এটাও 5 এটাও 5, বলতেছে দুইটা সমান না, আরে ভাই দুইটা দেখি সমান, তখন এটা ফলস রিটার্ন করবে। অ্যান্ড আরেকটা আছে নট, এটাও কিন্তু নট ইকুয়াল। হ্যাঁ মাঝে মধ্যে এটাও করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করি, তো কেউ পাকনামি করে এটা ইউজ করে দিতে পারে, ঠিক আছে? দুইটা একই স্যার। দুইটা একই, হ্যাঁ দুইটাই। তো এই যে ডাবল ইকুয়াল, নট ডাবল ইকুয়াল, এটা যদি ইউজ করে এই আবার ওই যে ধর্ম দেখে, ও বলতেছে হয় তোমাদের ভ্যালু এক না অথবা তোমাদের টাইপ এক না।
তাহলে এটা ট্রু হয়ে যাবে। দেখতেছে ভ্যালু একটা মিলে গেছে, ঠিক আছে, কিন্তু টাইপ তো আলাদা, তাহলে হচ্ছে এখানে ট্রু, তার মানে 1 বাকিগুলো সোজা। বড়, এটা কি ছোট, এটা কি বড় সমান ছোট। এই হচ্ছে আমার কম্পারিজন অপারেটর। অপারেটর কিন্তু ইম্পর্টেন্ট, এই চিহ্নগুলো যা যা দেখাচ্ছে প্রত্যেকটা ইউজ হয়। হ্যাঁ, যেগুলা দেখাবো না সেগুলা তার মানে ইউজ করি না আমি। হ্যাঁ, আমি যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে প্রজেক্ট বেস, বুঝছেন। পিএইচপি দিয়ে বিভিন্ন প্রজেক্টে আমার যেগুলো লাগে, কারণ পিএইচপি দিয়ে আপনি যদি মেশিন লার্নিং ডাটা সায়েন্সের কিছু কাজ যদি করা যেতে থাকে তাহলে তো একটা অ্যাডভান্স লেভেলের কিছু অপারেটর থাকবে, ওগুলো আমি ইউজ করি না। দরকার নেই, আমরা প্রজেক্ট বেস আপাতত শিখবো। যেমন হচ্ছে কি এখানে প্লাস প্লাস, এটা আমি ইউজ করি, মাইনাস মাইনাস এটাও ইউজ করি। প্লাস প্লাস কি করে মনে বলেন? ইনক্রিমেন্ট এক করে বাড়ায় দেয়, আর মাইনাস মাইনাস এক করে কমায় দেয়। আবার প্লাস প্লাস যদি শুরুতে বসে তাহলে ওটাকে বলে প্রি ইনক্রিমেন্ট। প্লাস প্লাস যদি ভেরিয়েবলের শেষে বসে তাহলে এটা পোস্ট ইনক্রিমেন্ট। প্লাস মাইনাস মাইনাস যদি ভেরিয়েবলের শুরুতে বসে তাহলে এটা কি প্রি ডিক্রিমেন্ট। মাইনাস মাইনাস যদি ভেরিয়েবলের শেষে বসে তাহলে এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। তো তফাৎটা কিছু না, আপনি যদি ইকো এক লাইনে লেখেন তাহলে তফাৎটা বুঝতে পারবেন। ওয়াইটাকে বাদ দিয়ে দিই, আমি যদি লিখি প্লাস প্লাস এক্স, এখন কি হবে জানেন? বলেন, এখন যদি প্রিন্ট করে এক্স এর মান কত হবে বলেন? রেজাল্টে কি 6 আসবে? না না, রেজাল্ট আসবে 5। এই 6 চলছে, সরি 6 আসবে, এটা মিলাই ফেলাইছি। আমি পরের প্লাস প্লাস দিয়ে দিলাম, আমি যদি রান করি রেজাল্টে কত আসবে? 5 আসবে। এরপরে যদি আমি ইকো করি এক্স পরের লাইনে, তাহলে কত আসবে? রেজাল্টে কি কি আসবে বলতে পারেন? 5 আর 6 আসবে। তার মানে এই লাইনে যখন এক্স প্রিন্ট করছে সে এক্স এর মান প্রথমে 5 প্রিন্ট করছে, 5 পাইছে, এবং দেন 5 এর মান 1 বাড়াই দিচ্ছে। আপনার যদি এই কাজটা আলাদা লাইনে করে ফেলান, দেন যদি আপনি ইকো এক্স দেন, তাহলে কত আসবে রেজাল্ট বলতে পারেন? দুইটাই 6 আসবে। তার মানে আপনি যদি এই ইনক্রিমেন্টের কাজটা একটা আলাদা লাইনে করে ফেলান, তাহলে ওটা প্রি হোক আর পোস্ট হোক বেজার লাগতেছে, ঠিক আছে? আপনি যদি এক লাইনে করেন ইকুয়েশনে বা কাজগুলা, তখন হচ্ছে প্রি পোস্ট আপনাকে হিসাবে আলাদা হবে। ওকে, লজিক্যাল অপারেটর এটা অবশ্যই ইউজ করি। কেন ইউজ করি? ইফ এলস এর ভিতরে যখন মাল্টিপল কন্ডিশন থাকে, ওই যে কম্প্যারিজন অপারেটর বিশেষ করে 2 বার, তখন হচ্ছে কি লজিক্যাল অপারেটরগুলো ইউজ করি। প্রথমে আসেন এন্ড এর ব্যবহার আসি। হ্যাঁ, আবার সেই ওয়াইতে চলে যাবে। বললাম ওয়াই এর মান এক্স এর সমান না, এটা ট্রু দিছিল না? ট্রু দিছিল। এন্ড এক্স বড় 4 এর, এটা ট্রু দিবে না ফলস দিবে বলেন? এন্ড হলে এইটাও সত্য হইতে হবে, এইটাও সত্য হইতে হবে। দুইটা সত্য হলে ট্রু হবে। ফলস কেমনে? আগেরটা এটা কি ট্রু দিছিল না? আগেরটা false ছিল। এক্স এর মান ওয়াই এর সমান না, অথবা মান একটা ট্রু। হ্যাঁ। আর এটা কি ট্রু? তাহলে এটাও ট্রু, এটাও ট্রু, দুটাই ট্রু। এন্ড খুশি। কিন্তু এটা যদি একটা ফলস হয়ে যায় তাহলে কি রান হবে? এন্ডে জিনিসটা রান হচ্ছে না। দুইটাই ঠিক থাকতে হবে। দুটাই ঠিক থাকতে হবে। যদি অরে দিয়ে দেন, অর, এটাও লিখতে পারেন অথবা ও আর অর লিখতে পারেন। হ্যাঁ, তাহলে কি হবে? ট্রু। মানে অরে যে কোনো একটা হলেই হয়ে যাচ্ছে। আর অরে যদি দুইটাই সত্য হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা, তাই না? চাইছিলাম মেঘ অথবা বৃষ্টি, মেঘও আছে বৃষ্টিও আছে, বাহ, এটা হচ্ছে সোনায় সোহাগা, নাকি? দুইটাই খুশি, 1। কিন্তু একটা আছে, সেটার নাম হচ্ছে জ্বর। এ মনে করো অতি ভক্তি চোরের লক্ষণ। বলছে এইটাও তুমি মুসলমান আবার তুমি হিন্দু, তাহলে তো হতে পারে না। ইয়া দিয়ে দুইটা সত্যি।
জ্বর হচ্ছে যে কোনো একটা সত্যি হলে ও কাজ করে, দুইটা সত্যি হলে ওই যে কি মনে করবে ও অতিভুক্তি চোরের লক্ষণ, দুইটা সত্যি হতে পারবে না, যে কোনো একটা সত্যি হলে ও রান হবে। ওরেও কিন্তু যে কোনো একটা সত্যি হলেও রান হবে, কিন্তু ওরে দুইটা সত্যি হলে আরো খুশি হয়ে যায়, হ্যাঁ রান হবে। কিন্তু জ্বর আবার কি সন্দেহ হবো না, এই দুইটা সত্যি কেমনে হইলো, তাই না? তোমার তো ধর্ম একটাই থাকবে। যাই হোক, দুইটা হলে জ্বর হচ্ছে এরকম। এইখানে এই যে এই তিনটাই, এটা কি অ্যান্ড, এটা কি অর, এটা কি জ্বর, এক্স অর। আমাদের এক্সরে বলতাম, তাই বলি, সেটা তো জ্বর তো। আমি উচ্চারণ করতেছি জ্বর আর কি, এক্স অর আর কি, হ্যাঁ। আর এটা হচ্ছে গিয়ে ওই অ্যান্ডেরই শর্টকাট, আর এটা হচ্ছে গিয়ে ওই অরেরই শর্টকাট। আর কোনো কিছু নট করতে চাইলে আসতে তো লিখলেও হতো। ডিরেক্ট অ্যান্ড লিখলেই হবে, ডিরেক্ট এই যে এই পাইপ চিহ্ন দিলেই হবে। আর এই আশ্চর্যবোধক চিহ্নটা মানে হচ্ছে নট। এই মোটামুটি এই চিহ্নগুলোই আমি ব্যবহার করি, হ্যাঁ। দেখি একটু এআই আছে তো, আর কি চিহ্ন, এটা স্ট্রিং অপারেটর, এটা তেমন কিছু না। এটা একটু দেখাই, কনকেটেনেশন ইউজ করছি না জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে দুটো জিনিস পাশাপাশি রাখতে গেলে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। পিএইচপিতে এটা হচ্ছে ডট। ডট মানে মনে করেন একটা ভেরিয়েবল পাশে একটা স্ট্রিং, আবার আরেকটা ভেরিয়েবল, তিনটা ভিন্ন টাইপের ডাটা পাশাপাশি রাখতে চাইলে তো ইরোড দেবে। তখন আমি কী করবো, মনে করেন ইকো করলাম, এখানে বললাম হ্যালো অথবা রেজাল্ট লিখলাম, লিখে কোলন দিলাম, কোলন লিখে এইটা হচ্ছে আমার জিনিস, তাহলে তো ইরোড দেবে আমার। তখন আমি এই যে এখানে কী দিব, ডট দিব। ডট দেওয়ার পর ও যে রেজাল্টটা দেবে সেটা এখানে থাকলো। এই রেজাল্ট প্রিন্ট হয় না কেন, এটা 1 দিয়ে দিচ্ছে। আচ্ছা, এর হয়তো কন্ডিশনের মধ্যে থাকবে, অথবা এখানে অন্য কিছু দিবে। ডট দিয়ে বললাম 1 to 2, তাহলে এইটা একটা স্ট্রিং টাইপের ডাটা, এটা একটা ইন্টিজার টাইপের ডাটা, আর পরে আবার ভেরিয়েবলও থাকতে পারে। মাঝখানে দুটা যোগ করার জন্য কি দিছে, ডট কনকেট। পার্টটা কি করেছি, সেমিকলন দিছে না, পার্স এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ও আচ্ছা, এই ডট দিয়ে আবার নাম্বার দিয়ে দিছি, এটা ভেরিয়েবল দিয়ে দিই, বাই কিন্তু মহা বিপদে ফেলাবা। রেজাল্ট ফাইভ আসছে না, ওই ফ্লোটিং পয়েন্ট মনে করতেছে, আর যাই আমি এই যে এইভাবে দিলাম। এটা হচ্ছে কনকেটেনেশন অপারেটর, হ্যাঁ। দুইটা জিনিস আলাদা জিনিস, এটা কি একটা ভেরিয়েবল, এটা কি স্ট্রিং, আলাদা জিনিস রাখলে মারামারি শুরু করবে, খুবই স্বাভাবিক। মাঝখানে একটা দেওয়াল দিয়ে দিলাম, এটা হচ্ছে কনকেট। আর এটা কি করে, এটা হচ্ছে উপরেরটার মতো, প্লাস ইকুয়াল টু কি করে, যোগ করে অ্যাসাইন করে। এটা হচ্ছে কনকেট করে অ্যাসাইন। মনে করেন একটা স্ট্রিং নিলেন এর ভিতরে লিখলেন কি, হ্যালো লিখলেন। আরেকটা স্ট্রিং নিলেন, ভ্যারিয়েবল নিলেন বি এর ভিতরে দিলেন ডট ইকুয়াল টু, মানে আচ্ছা এই ডট ইকুয়াল টু দিয়ে বললাম কি, ওয়ার্ড লিখে দিলাম। এখন যখন আমি ইকো করতে যাব কি একে, তাহলে কি আসবে, আসছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এর আগের মান হ্যালোর সাথে আবার নতুন করে ওয়ার্ড যোগ করে কনটেক্সট, তাই না? আগের সাথে আবার এক্সপ্রেস হচ্ছে না। এই হচ্ছে স্ট্রিং অপারেটর। অ্যারে অপারেটর, অ্যারের সাথে বুঝাবো এখন আপাতত দেখে আসবো, হ্যাঁ। এটাও কিন্তু অ্যারের মধ্যে ইউজ হয়। ক্লাস চিহ্ন কি, ইউনিয়ন মানে দুইটা অ্যারে যোগ করার জন্য ইউজ হয়। আর ইকুয়াল মানে দুটা সমান কিনা, সমানের ভিতরে আবার হচ্ছে টাইপগুলো সেম কিনা এটাও দেখে। নট ইকুয়াল মানে অসমান কিনা, আবার হচ্ছে টাইপগুলো সহ অসমান কিনা, এগুলো চেক করে দেখে। এটা অ্যারের মধ্যে আমি দেখবো না, খুব একটা ইয়া না, ম্যাটার না। আসেন
টাইপ অপারেটর। এটা কি হচ্ছে? এটা অপারেটর না, বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন আজকে ধরতে চাচ্ছি না। বিল্ট ইন ফাংশন কি বলেন? প্রিডিফাইন্ড ফাংশন বা বিল্ট ইন ফাংশন কোনগুলো বলেন? যেগুলো অলরেডি তৈরি করা আছে। অলরেডি পিএইচপিতে তৈরি করা আছে, আমার এগুলা জাস্ট ইউজ করবো। ইজ অ্যারে, এটা ফাংশনের কাজ কি? অ্যারে কি না, এটা অ্যারে হলে ট্রু দিবে, অ্যারে না হলে ট্রু দিবে না। ইজ বুল মানে বুলিয়ান কিনা। যেমন এখানে ইকো করলাম কি ইজ কি ফ্লট দিয়ে দিই, কেন এটা কপি করে নিয়ে আসে, তাহলে কষ্ট কমে। এটা দিলাম কি 1.25 ট্রু দেওয়ার কথা না, এক লাইনে করতো সেগুলো না দিলে চলে। দূর যখনই আমি এরপর আর লাইন নেবো তখন সেগুলো 1.25। আর যদি আমি এখানে শুধু 1 লিখি তাহলে কি দেবে? শুধু তাহলে ফলস। এরকম প্রত্যেকটা ইজ ইন্টিজার, ইজ নাল, ইজ নিউমেরিক, ইজ অবজেক্ট, ইজ রিসোর্স, ইজ স্ট্রিং, তাহলে এগুলো কি হয়? ট্রু দিবে, ফলস দিবে, ভেতরে টাইপগুলো ট্রু না ফলস এগুলো রিটার্ন করবে। কিছু এর বদলাতে আমার কিছু বিল্ট ইন ফাংশন সহজ দেখা হয়ে গেল। দেখছেন এই কত হেল্প করে। নাল পলিসিং অপারেটর, এটা মাঝে মধ্যে ইউজ করি। এটা একটু দেখাই। মনে করেন আমি ইকো দিলাম ভেরিয়েবল এক্স, এটা কি ইরর দেওয়ার কথা না? দিছে আনডিফাইন্ড ভেরিয়েবল ওয়ার্নিং দিছে যে তুমি কাকে প্রিন্ট করতে চাচ্ছ। এক্স এর তো ডিফাইন করবে, নিয়মটা কি? আগে ভেরিয়েবল তৈরি করব, তারপর ভেরিয়েবলটা প্রিন্ট করবো। কিন্তু এখানে তো আমি ভেরিয়েবলটা ডিফাইনই করি না। তো এখানে বলে দিলাম ভাই ভেরিয়েবল থাকলে থাকলো, না থাকলে লিখে দাও হা হা হা। ওকে, তাহলে এখন যখন আমি প্রিন্ট করলাম তখন কি আসছে? হা হা। ভেরিয়েবল পাইনি দেখে হা হা প্রিন্ট করছে। আর যদি আমি ভেরিয়েবলটা আগে থেকে দিয়ে রাখি তাহলে কি আসবে? ভেরিয়েবলের নাম আসবে না, দুইটা আসবে। হয় ভেরিয়েবলের নাম যদি পায়, না হলে পাবে। এই ফেলসের একটা বড় রকম শর্টকাট করে দিচ্ছে, তাই না? হয় এটা, না হলে। আর আরেকটা অপারেটর দিয়েছে কি? নাল প্লেসিং অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি এটা দিয়ে সমান সমান দিয়ে বললাম এটা তুমি তার ভিতরে ইয়া করে দাও। আচ্ছা, নাল প্লেসিং অ্যাসাইনমেন্ট করে দাও ভেরিয়েবল এক্স। কি আসছে? 1 2 3 আসছে। আগের লাইনটা আমি দিলাম না, এম কি আসবে? হা 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 আসছে। প্রিন্ট করছি কত নাম্বার লাইনে? 3 নাম্বার লাইনে। তাহলে এই অপারেটর কাজ কি? বলতেছে ভাই তুমি এক্স এর ভিতরে কিছু মান অ্যাসাইন করবে। মানটা কি? হা হা হা। কিন্তু পূর্ব শর্ত কি এক্স এর আগে কিছু থাকতে পারবে না। এক্স এর আগে যদি কিছু থাকে তাহলে ওইটাই থাকবে, যদি না থাকে তাহলে হা হা হা। বুঝাইতে পারছি? হ্যাঁ, আগেরটা এটা, হ্যাঁ কাছাকাছি। আগেরটা অ্যাসাইন ছাড়া, এটা হচ্ছে অ্যাসাইন। আগেরটা তো মান অ্যাসাইন করতেছে, থাকলে থাকলো, না থাকলে ওইটা। আর এখন কি? থাকলে ওইটাই থাকবে, না থাকলে এই মানটা অ্যাসাইন করবে, মানে মানটা অ্যাসাইন করে দিচ্ছে। এটা হচ্ছে নাম পড়াশোনা। টার্নারি অপারেটরটা একটু দিত। স্পেসশিপ অপারেটর, এটা ইউজ করছি কিন্তু মানে এটা চিনি আমি, রিয়েল লাইফে খুব একটা ইউজ করি নাই। এটা 3টা কাজ করে। 3টা কাজ করে, কম্পেয়ার করে, দেখায়। নাম কি দিছে বাবা? স্পেসশিপ।
একটা ভেরিয়েবল নিলাম এক্স 5, আরেকটা ভেরিয়েবল নিলাম ওয়াই, ওয়াই এর মান দিলাম 6। হ্যাঁ, স্পেসিফিক অপারেটরের কাজ হচ্ছে, এখন আমি তুলনা করব ইকো করো এক্স এর সাথে স্পেসিফিক অপারেটর, দেখতে স্পেসিফিকের মতো ওয়াই। এখন হচ্ছে গিয়ে ও যদি দেখে এক্স ওয়াই থেকে ছোট, মাইনাস দেওয়ার কথা, মাইনাস আর এক্সকে বড় করবে। হ্যাঁ, তাহলে +1 দেওয়ার কথা, +1 দিয়ে দিচ্ছে। তাহলে বাম সাইডেরটা যদি ডান সাইডের থেকে ছোট থাকে তাহলে আসবে মাইনাস, বাম সাইডটা যদি ডান সাইডের থেকে বড় আসে তাহলে আসবে প্লাস। তিনটা কাজও একসাথে করে দিচ্ছে। নেগেটিভ মানে হচ্ছে কি ও ছোট, ও মিন করতে এখানে 1 মানে ট্রু মিন করতেছে না, এখানে 1 মানে মিন করতেছে যে ও বড়, আর -1 মানে মিন করতেছে ও ছোট ওয়াই থেকে, আর 0 মানে মিন করতেছে হচ্ছে সমান। তিনটা কাজ একবারে করে দিচ্ছে, বড় না ছোট না সমান, তিনটা কাজ স্পেসিফিকের মধ্যে একবারে হয়ে যাচ্ছে। যদি ছোট হয় তাহলে আমি রেজাল্ট পাবো মাইনাস, যদি বড় হয় আমি রেজাল্ট পাবো প্লাস, আর যদি কি হয় সমান হয় তাহলে আমি রেজাল্ট পাবো কি 0। এটাই হচ্ছে আমার স্পেসিফিক অপারেটর। নাল সেফ অপারেটর এরকম বিষয়। দেখেন এটা কিছুটা এরকম যে একটা কন্ডিশন থাকে, কন্ডিশন আচ্ছা এক্স ওয়াই নেই, সমস্যা নেই। কন্ডিশনটা এরকম যে এই একটা ব্র্যাকেট দিতে পারেন, ব্র্যাকেট নাও দিতে পারেন, ব্র্যাকেটটা মেন করতেছে, আমি কন্ডিশনটা দিব এর মধ্যে। হ্যাঁ, যদি দুইটা কন্ডিশন তিনটা কন্ডিশন থাকে ব্র্যাকেট দেওয়া বেটার, যদি কন্ডিশন একটাই হয় তাহলে ব্র্যাকেট না দিলেও হয়। প্রথমে থাকবে কি আমার কন্ডিশন, কন্ডিশনটা দিলাম মনে করেন সোজা কন্ডিশন দিলাম এক্স বড় ওয়াই। এখন কন্ডিশনটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। প্রথমে এই কোয়ারি অপারেটরটা ইউজ করবো যে হ্যাঁ কন্ডিশন সত্য নাকি মিথ্যা। যদি কন্ডিশন সত্য হয় তাহলে রিটার্ন করবে হাই, যদি কলন দিলাম কন্ডিশন মিথ্যা হয় তাহলে রিটার্ন করবে মনে করেন হাই। ও যে ডাটাটা রিটার্ন করবে সেটা আমি হয় কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিতে পারি অথবা সরাসরি ইকো করে দিতে পারি। তাহলে ইফ এলসের একটা শর্টকাট এটা, আগে শর্টকাট একটা যেটা গেল ওইটার মধ্যে ওইটাতে কিন্তু কম্পেয়ার করতে পারতেছেন না, ওইটাতে জাস্ট ডাইরেক্ট যে ওইটা আছে নাকি নাই শুধু এইটুকু আপনি যাচাই করতে পারতেছেন। এখানে আপনি কন্ডিশন দিতে পারতেছেন, বড় কিনা ছোট কিনা বা সমান কিনা। কন্ডিশন হয় ট্রু হবে না হয় ফলস হবে, ট্রু হইলে এটা রান হবে, ফলস হলে এটা রান হবে। এখন বলেন কোনটা রান হবে? এখন রান হবে ভালো রান। হ্যালো রান হবে, কারণ আমার কন্ডিশন। আর উনি অনেকক্ষণ ধরে এটা বলার চেষ্টা করতেছে, আমি শুনতেছি না। আচ্ছা রান দিলাম তাহলে কি হবে? হ্যালো রান হবে, সেটা না, কারণ আমার কন্ডিশন পূরণ হয়নি। এইটা হচ্ছে টার্নারি অপারেটর বলে, কিন্তু এটা তো নাল সেফ অপারেটর একটা বিষয়। নাল সেফ অপারেটর এক্সাম্পল দেখি তো। আমি যেটা ইউজ করছি ওটার নাম হচ্ছে টার্নারি অপারেটর। হ্যাঁ, দিচ্ছে ভিন্ন টাইপের জিনিস। এগুলো বেশি ইউজ হয় না, এগুলো থাক না। না এটা ইসে ইউজ হয়, অবজেক্ট ইউজ হয়। এই যে টার্নারি অপারেটরের উদাহরণ মাত্র দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে টার্নারি অপারেটর। ওকে, একটা কোশ্চেন মার্কের চিহ্ন থাকবে আর এটা কলম চিহ্ন থাকবে। নাল সেফ অপারেটর হচ্ছে অবজেক্টের ভিতরে ইউজ করতেছে। অবজেক্টটা যদি না থাকে তাহলে হচ্ছে কি ওইটা কাজ করবে না। মনে করেন
একটা অবজেক্ট, অবজেক্টের নাম হচ্ছে ওবিজে। অবজেক্টের ভেতরে ঢোকার অপারেটর হচ্ছে কি এইটা, এটার ভিতরে একটা প্রপার্টি কল করতে হচ্ছে, প্রপার্টির নাম দিলাম হচ্ছে প্রো। এই টোটাল জিনিসটা আমি কি করতে চাচ্ছি, ইকো করতে চাচ্ছি। যদি আমি এটা রান করি, এরর দেওয়ার কথা আনডিফাইন্ড ভেরিয়েবল অবজেক্ট, অবজেক্টকে পায়নি সে। আর এখানে ওরা কি করছে যে এই যে এইটা আগে একটা কোশ্চেন বলে চিহ্ন দিয়ে দিচ্ছে, এই যে অপারেটর আগে, এই অপারেটর আগে একটা কোশ্চেন বলে চিহ্ন দিয়ে দিলাম, আনডিফাইন্ড ভেরিয়েবল তাহলে যায়। ভেরিয়েবলের পরে নিচ্ছে না, নেম উইল বি নাল। এটা সরাসরি ইকো না করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, তাহলে আগে একটু জাস্ট দেখার জন্য, না ওয়ার্নিং আসছে আর আনডিফাইন্ড ভেরিয়েবল অনলাইন টু, এটা পাইতেছে না। আমার পিএইচপি কি ভার্সন আছে আশেপাশে দেখেন তো, এটা ভার্সনের কারণে হইতে পারে। যাই হোক, সমস্যা নেই। আনডিফাইন্ড ভেরিয়েবল কি অবজেক্ট, কারণ অবজেক্ট তো আমার নাই, কিন্তু হচ্ছে কি এখানে কি বলতেছে, এই ইউজার গেট নেম, ইউজার সমান সমান কি দিছে, নাম দিছে। আমি এখানে অবজেক্ট সমান সমান নাম দিয়ে রাখি, রাখবে কিছু আসে না। আর যদি আমি এখানে এইটা না দিই তাহলে আসতেছে। তার মানে অ্যাটলিস্ট আমার অবজেক্টটাকে আগে থেকে, ও বলছে অবজেক্টের মধ্যে প্রো নামে কিছু নাই, অ্যাটলিস্ট আমাকে কি করতে হবে, অবজেক্টটা আগে থেকে কি করতে হবে, থাকা লাগবে। আর এই জিনিসের জাভাস্ক্রিপ্ট ইউজার, হ্যাঁ ভালো ইউজার। তো যাই হোক, এটা আমরা তো ওপি এখনো শিখিনি। ওপির মধ্যে আমি ক্লাস দেখাবো, দেখবেন না ক্লাস, ভালো দেখো দেখো ওপি আছে, অবজেক্ট পিএইচপিটা একটু দেখানি, মানে ভাষাটা শেখানি, মানে কারণ ওপি না শিখলে লারাবেল পারবেন না। আবার ওপি শিখতে গেলে দেখা যায় নর্মাল পিএইচপি অনেকে ভুলে যায়। একটা কাজ করবো, নর্মাল পিএইচপি শিখে এরপরে হচ্ছে কি আমরা এটা প্রজেক্ট করে ফেলবো নর্মাল পিএইচপিতে, তারপর ওপিটা লারাভেলের আগে শিখবো, কারণ লারাভেলটা আমার ওপি ছাড়া হবে না, অ্যাডভান্স লেভেলে লারাভেলের আগে ওপি, দেন লাস্টে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কিছু কাজ দেখে রাখবো। হ্যাঁ না, এই আর দিচ্ছে না। হ্যাঁ, তাহলে মোটামুটি এই আমাকে যে কয়টা অপারেটর দিয়েছে আমি সবগুলো ইউজ করে দেখাইছি। এই অপারেটর আপনি কোথায় পেয়ে যাবেন, W3 স্কুলে পেয়ে যাবেন। এখানে অপারেটর কিছু আছে, দেখেন কত নিচে আসছে। যা যা শিখাইছে মোটামুটি সবই আছে। ব্রেক নিতে চাচ্ছেন? আজকে প্ল্যান করি আর কি করা যায়। আচ্ছা, এই যে আমি 1 লাখ ডাটা টাইপস থেকে এখানে আসছি, এটার ভিতরে কি ছোট কিছু আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আসেন আমি একটু দেখি এখানে কিছু বিল্ট ইন ফাংশন ইউজ করছে, আর কিছু না। বিল্ট ইন ফাংশন আমি দেখাবো, সমস্যা নেই, প্রচুর দেখাবো। concatenate string, slicing string, ওকে। W3 স্কুল আপডেট করছে, W3 স্কুল এরকম ছিল না, বেশ আপডেট করছে। তো এগুলো ছিল না, হ্যাঁ অনেক কিছু অ্যাড করছে, এগুলো ছিল না।
ঠিক আছে, আমি টপিকগুলো ইয়া করবো না, জাস্ট টপিক দেখলেই হবে আমার। টপিক দেখে ভেতরগুলো দেখাই দিব না। এই এক ক্লাসে এতখানি যাওয়া ঠিক হবে বলেন? তাও আবার এই দেখেন নর্মাল পিএইচপি রাখছে কতদূর পর্যন্ত, এদের পর্যন্ত। ও না, এগুলো বড় জিনিস, লুক বড় জিনিস, অ্যারে বড় জিনিস, ফাংশন মোটামুটি ছোট জিনিস, এগুলো আলাদা দিনে রাখবে, সমস্যা নেই। ইফ এলস আলাদা দিনে রাখবে, সমস্যা নেই। অপারেটর পর্যন্ত আসছে, অপারেটর পর্যন্তই থাকুক। যেহেতু W3 স্কুলে অপারেটরসের আগে কিছু টপিক কভার করছে, এগুলো একটু আমি হালকা দেখাই দিই, এটাই বেটার হয়। আচ্ছা, পিএইচপি স্ট্রিং এটার ভিতরে কি করছি যেটা দেখলাম, ও কিছু ওই যে বিল্ট-ইন ফাংশন একটা বিল্ট-ইন ফাংশনের ভিতরে কি রাখছে, যেমন হচ্ছে গিয়ে আচ্ছা এই জিনিসটা দেখায় না, এই জিনিসটা দেখেন, আপনি যদি ডাবল ইনভার্টেড কমা ইউজ করেন স্ট্রিং প্রিন্ট করার ক্ষেত্রে, তাহলে আপনি ওই ডাবল ইনভার্টেড কমার ভিতরে চাইলে ভেরিয়েবলটা প্রিন্ট করে রাখতে পারেন। তো হচ্ছে গিয়ে ভেরিয়েবল এখানে নাম কি, জন। তো নর্মালি কি আমি কি করতাম, জন ডট এক্স এরকম হয়তো লিখতাম, কিন্তু আপনি যদি চান যে না দুটা একসাথে মার্চ করবেন, তাহলে এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করলে আবার হবে না, ডাবল ইনভার্টেড কমা ইউজ করলে দেন হচ্ছে হবে। ঠিক আছে, ডাবল ইনভার্টেড কমা ইউজ করলে দেন এটা করা যাবে। ওকে, তাহলে কি বুঝাইলাম, কোনো ভেরিয়েবল যদি স্ট্রিংয়ের ভিতরে প্রিন্ট করতে চান সরাসরি প্রিন্ট করতে পারবেন, শর্ত একটাই, স্ট্রিং সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েও প্রিন্ট করা যায়, কিন্তু স্ট্রিংটা আপনি ডাবল ইনভার্টেড কমা দেবেন। দেন একটা ফাংশন দেখাচ্ছে strlen, ও কিছুই না, একটা কয়টা ক্যারেক্টার আছে যদি গুনতে চান তাহলে str মানে স্ট্রিং লেন, LENTH লেন, দুইটা শব্দ str রাখছে আর এখানে alien, দুইটা মিলে এটাকে একটা মেথড বা ফাংশন, বিল্ট-ইন ফাংশন, আমি তৈরি করি নাই, পিএইচপি তৈরি করে দিচ্ছে। তাহলে এই ফাংশনটার কাজ হচ্ছে ক্যারেক্টার গুনে দেওয়া। হ্যাঁ, দেন পরের ফাংশনটা দেখেন str ওয়ার্ড কাউন্ট, এই ফাংশনটার কাজ হচ্ছে কয়টা শব্দ আছে সেটা গুনে দেবে, str ওয়ার্ড কাউন্ট। এখানে কয়টা শব্দ আছে বলেন তো, দুইটা শব্দ আছে। তারপর আছে str পজিশন, এটা কি করে, একটা শব্দকে একটা স্ট্রিং এর ভেতরে খুঁজে। মনে করেন এখানে কি লিখছে, হ্যালো ওয়ার্ল্ড, এর মধ্যে সে কাকে খুঁজতেছে, ওয়ার্ল্ডকে খুঁজতেছে। রেজাল্ট কি দিবে জানেন, এটা কয়টা ক্যারেক্টার পরে আসছে সেটা রেজাল্ট দেবে, মানে 1 2 3 4 5 6 স্পেশাল 6। একটু রান করে দেখেন এই কয়টা আসছে। তাহলে str পজিশন এই ফাংশনটা দিবে হচ্ছে একটা পার্টিকুলার ওয়ার্ড, একটা পার্টিকুলার স্ট্রিং এর মধ্যে কয়টা ক্যারেক্টার পরে আসে। এই মডিফাই স্ট্রিং, এটার কিছু দেখেন str2 আপার, এই ফাংশনের কাজ কি আপনি বলেন, বুঝতে পারবেন, তো নাম দেখে বুঝতে পারবেন। str2 আপার, আপার কেস করে দেবে, সব বড় হাতের অক্ষর করবে। হ্যাঁ, str2 লোয়ার, সব লোয়ার কেস করে দেবে। str আন্ডারস্কোর রিপ্লেস, হ্যালো ওয়ার্ল্ডকে যে হ্যালো ডলি করে দেবে। str রিভার্স REV, এটা কি করবে, উল্টা করে দিবে। হ্যাঁ, উল্টা করে দেবে। আর ট্রিম, এটা কি করে জানেন, স্পেসকে কমায় দেয়, অতিরিক্ত স্পেস, মনে করেন 100টা স্পেস দিয়ে দিল, এটা কমাই দিল, এবং এটা হ্যাকিং এর হাত থেকে ডাটাবেস রাখার ক্ষেত্রে একটা চরম মানে দারুণ একটা ফাংশন।
হ্যাকার কি করে আপনার ডাটাবেস থেকে বাড়ি করার জন্য অনেকগুলো স্পেস ধরে হয়তো ডাটা পুশ করে দিতে পারে। তো এই টিমটা কি করে, ওই স্পেস অনেকগুলো থাকলে সেটাকে একটা স্পেসে কনভার্ট করে দেয়। এটা অ্যাডভান্স লেভেলের ফাংশন দিয়ে দিচ্ছে। এক্সপ্লোর এই যে অ্যারেতে কনভার্ট করে, হ্যাঁ অ্যারে আমি দেখাইনি, এটা আজকে এটা শুধু শুধু দেখাবো কেন। আরেকটা আছে আইএমপি লোড, স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করার জন্য ইউজ হয় এক্সপি লোড, আর আইএমপি লোডটা হচ্ছে অ্যারেকে স্ট্রিংয়ে কনভার্ট করতে ইউজ করা হয়। এগুলো পরে দেখবো না, কিন্তু এইটা হচ্ছে বিল্ট-ইন ফাংশন। একটু চোখ বুলায় যান। আরেকটা আছে এখানে নাই, ইউসি ফার্স্ট। ইউসি ফার্স্ট মানে আপার কেস ফার্স্ট, প্রথম শব্দটা বড় হাতে। আর আমি যা বলতেছি সব কিন্তু রেকর্ডের থাকবে, হ্যাঁ একটু বাসায় কাইন্ডলি একটু দেখে নিয়ে, কারণ আমি বারবার বলতেছি যে এগুলো প্রত্যেকটাই প্রজেক্টে ইউজ করবো। আমি যেগুলো দেখাবো এর বাইরে খুব একটা ইউজ করবো না। তো এখানে এই ফাংশনগুলো হচ্ছে W3 স্কুল যা যা দিয়েছে এগুলো রিয়েল লাইফে আমার মাঝে মধ্যে লাগছে কিন্তু, তো সেই জন্য এটা দেখাবো। কনকেটেনেশন স্ট্রিং, এটা নিয়ে আর কি দেখাবো, তাই না? এটা তো আমরা দেখে ফেলছি। দেন হচ্ছে গিয়ে স্লাইসিং স্ট্রিং মানে কাটবো। এসটিআর সাব এসটিআর আছে, সাব এসটিআর এখানে দেখেন ও কোন ভেরিয়েবলটাকে কাটবে, এক্স কে। এর ভিতরে 6টা ক্যারেক্টার বাদ দিছে, 1 2 3 4 5 6, এই কয়টা জিনিস ও বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে পরবর্তী 5টা নিছে, 1 2 3 4 5, তার মানে এখানে আশ্চর্যবোধক চিহ্নটাও আসবে না, শুধু 1টা। ঠিক আছে, আমি যদি 2 দিয়ে দিই তাহলে কি আসবে বলো? W আর O আসবে, তাই না? ওকে, তাহলে তো সাবস্টিয়ার ফাংশনটা বুঝে গেছেন। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে প্রথম 6টা দিবে, তারপরে যে কটা আছে সে কটা রাখবে। আগেরটা এটা 3টা প্যারামিটার দিচ্ছে, এটা কটা প্যারামিটার দিয়েছে? 2টা। তাহলে প্রথমটা হচ্ছে ভ্যারিয়েবলটা যার ভিতরে স্ট্রিংটা আছে, সেকেন্ডটা হচ্ছে আমি কয়টা ক্যারেক্টার পরে শুরু করতে চাই। স্লাইস ফ্রম এই যে মাইনাস দিচ্ছে, মানে শেষ 5টা অক্ষর এসে পরবর্তী 3টা নিবে, এরকম করছে। হ্যাঁ, তাহলে দেখেন শেষের দিনটা 5টা এসে কি ORL দিয়ে নিচ্ছে, ORL। শেষের 5টা দেখেন 1 2 3 4 5 এই পর্যন্ত আসছে। আসার পর এখানে 1 2 3 ORL, এই কটা আসছে না? মাইনাস মানে শেষ থেকে 5টা। এই এখানে কি করছে, এক্স, তার পরবর্তী 5টা 1 2 3 4 5, তারপর -3 1 2 3, এরকম কিছু। আরে না, এইটা ব্যাক করে দিচ্ছে। ও -3, ও আচ্ছা, প্রথমটা হচ্ছে 5টা ক্যারেক্টার পরেই শুরু করছে কিন্তু, হ্যাঁ 1 2 3 4 5, হ্যাঁ এরপরেই শুরু করছে। -3টা 1 2 3, এই কটা অক্ষর বাদ দিচ্ছে, তাহলে y পর্যন্ত গেছে। হ্যাঁ, ওকে। এসকেপ ক্যারেক্টার একটা ইউরোপ দিবে। ইললিগাল ক্যারেক্টার, আনএক্সপেক্টেড ভাইকিং, যেখানে হুট করে ভাইকিং সার্চ করে দিলে হবে। ও আচ্ছা, ইয়া অ্যাড করতে চাচ্ছে, কি যেন বলে, কোলন অ্যাড করতে চাচ্ছে। কোলন অ্যাড করার নিয়ম হচ্ছে এমনি টোটাল জিনিসটা আপনার একটা কোলন, তাই না? স্ট্রিং মানে ডাবল ইনভার্টেড বা সিঙ্গেল ইনভার্টার হতে পারে, কিন্তু আমার এখানে মাঝখানে কি লাগবে, ডাবল ইনভার্টেড কমা লাগবে। তখন ওই যে ব্যাকস্ল্যাশ দিয়ে এই কোলনটা দিবেন, তখন ডাবল ইনভার্টেড কমা লাগবে। মনে করেন আপনার এখানে লাগবে হচ্ছে গিয়ে এটা
সরাসরি না দিয়ে এইভাবে লিখলে বেটার। এই সব চলে আসছে, সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে। হ্যাঁ, তাও তো হয়ে গেছে। সব দিতে আসছে। এটা শুধুমাত্র ডাবল ইনভার্টেড ডাবল ইনভার্টেড ক্ষেত্রে কাজ করছে, কিন্তু এরকম স্পেশাল ইয়া আছে তো। ডলারে কাজ করবে, ডলার দেখি। হ্যাঁ, ডলারে কাজ করছে। নয়তো কি মনে করতো, এটা একটা ভেরিয়েবল মনে করতো। যে আমি ব্যাকস্ল্যাশ ডলার দিছে তখন ওই ডলার সাইনটা এখানে দিয়ে দিচ্ছে। জিনিসটা স্পেশাল ক্যারেক্টারে কাজ করে, বুঝছেন? তো এখানে ডাবল ইনভার্টেডটা ভিতরে সুন্দর মতো আছে। এই রান হওয়া রান হচ্ছে। এই আমি যেগুলো খুঁজতেছিলাম, কিন্তু এটা হলো না কেন? পাক করছে কি সিঙ্গেলটা তো সিঙ্গেল এইটার মানে হচ্ছে ডলারটা আসবে। হ্যাঁ, ডলার সিলেক্ট। এটা হচ্ছে নিউ লাইন, নতুন লাইন। দেখি লিখছে ক্যারেজ, এটা না, এটা দিয়ে ট্যাব বোঝাচ্ছে। ফর্ম ফিট এগুলো ইউজ করে নাই, কিন্তু এইগুলো ইউজ করছে মাঝে মধ্যে লাগে। হ্যাঁ, ভেতরে হুট করে একটা কোটেশন লাগতেই পারে, এটা ইউজ করা যায়। আচ্ছা, পিএসপি নাম্বার, এটা দিয়ে কি করছে? কিছু নাম্বারের ফাংশন দেখাচ্ছে, ইন্টিজার ফ্লোট আর এটা কি নাম্বার স্ট্রিং। In addition, PHP have two more data types use number. এটা কি ইনফিনিটি আর এটা কি নট আ নাম্বার? নান, নান মানে কি? নট আ নাম্বার। ভেরিয়েবল আর নিউমেরিক আচ্ছা, এটা কি ইন্টিজার, এটা কি এটা কি নাম্বার, নাম্বার ইন্টিজার, নাম্বার স্ট্রিং, নাম্বার স্ট্রিং, ইন্টিজার প্লাস নাম্বার, এটা স্ট্রিং, কিন্তু এর ভিতরে কি আছে? নাম্বার আছে, নাম্বার স্ট্রিং। পার ডাম্পে তো এইটা ইন্টিজারই আসবে, এটা ফ্লোট আসবে, কিন্তু ওটা স্ট্রিং আসবে। ঠিক আছে, এই এটার জন্য এত গবেষণা। ইজ ইন্টিজার এগুলা এই দুইটা দেখছি না, ইজ লংটা দেখিনি, তাই না? Is int is integer দুটো বার করতে হবে। এলিয়াস অফ এটা একই কাজ। INT হচ্ছে শর্টকাট, আর ইজ ইন্টিজার কি? এলিয়াস অফ। দেখেন এটা কি ইজ ইন্টিজার দিচ্ছে, তাই না? ওটা কি কাজ করবে? নর্মালি তো INT ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, ইজ লং তাহলে কাজ করবে, তার মানে তিনটা সেমি কাজই করতেছে, তাই না? আর কেউ আপনাকে কি ইজ লং লিখে কি করতেছে? কনফিউজ করার চেষ্টা করতে পারে। মনে করেন একটা হাই লেভেল ডেভেলপারের সাথে কাজ করতেছেন, সে অনেকদিন ধরে পিএইচপি করে, ভাববে আপনি তো এটা ইউজ করবেন, আপনাকে একটু কনফিউজ করে দিয়ে এটা কি ফাংশন দিয়ে দেবে, অথচ এটা মোটামুটি কি the following functions to check if the type is variable is integer. এটা দিয়েও কাজ করতে পারেন, এটা দিয়েও কাজ করতে পারেন। এই ঝামেলা এড়ানোর জন্য আমরা কি ইউজ করি? ফ্রেমওয়ার্ক ইউজ করি। এটা একজনের কোড আরেকজন বুঝতে পারে, খুবই স্বাভাবিক। দেখা যাবে আমি একটা ফাংশন দিয়ে কাজ করি, আরেকজন আরেকটা ফাংশন দিয়ে কাজ করি, পিএইচপি দিয়ে একজনের কোড আরেকজন বুঝতে পারতেছে না, এরকম হতে পারে। তো এই সমস্যা এড়ানোর জন্য ফ্রেমওয়ার্কটা আসছে। আচ্ছা, কিছু দিচ্ছে দেখেন, এগুলোকে বলা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট।
সব কিছুর একটা লিমিটেশন আছে, হ্যাঁ? এইটা হচ্ছে পিএইচপি লিমিটেশন। মানে কি লিখছে? পিএইচপি ইন্টিজার মেক্স। এর থেকে বড় সংখ্যা হলে পিএইচপি দিয়ে ঝামেলা হয়। ঠিক আছে? আর মিনিমাম ওই যে দিয়ে দিছে পিএইচপি ইন্টিজার কি মিন। করতেছিলাম এগুলোতে কোনো কাজ হয় কি স্যার? ওই হাই লেভেলের জিনিসপত্র নিয়ে কাজ করতে গেলে কাজ হয়। মাইনাস এর থেকে ছোট সংখ্যা নিলে পিএইচপি একটু ঝামেলা করতে হয়। ওটা লিমিটেশন পিএইচপি। এই যে বাইটসের হিসাবে এগুলো তো যে যারা সিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ে কীভাবে, আমি তো আর ওই হিসাবে যাই না বা কখনো যাওয়ার প্রয়োজন হয় না। কি আমার এগুলো সব কিছু কনভার্টেড হতে বাইনারিতে চলে যায়। ওই বাইনারি হিসাব 0-1 ওইটা আবার বাইটসে হিসাব হয় 8 বাইট বা 32 বাইট। কত আসছে? এই 8 বাইটে কাজ করে। 1024 বিটে 1 বাইট। Online. The size of an integer. PHP has following predefined constant for integer. PHP float mean. এই যে কতগুলো দিয়ে দিচ্ছে, এগুলা কততে আসছে আবার PHP 7.2 এর ভার্সনে আগে হলে আবার এগুলা কাজ করবে না। এত নাম্বার নিয়ে কাজ করার দরকার আছে? চলুন সামনে চলে যাই। ক্যাস্টিং এটা দিয়ে কি করে? ডাটাটা চেঞ্জ করে দেয় বলতেছে। Sometimes you need to change a variable from one data type to another, and sometimes you want a variable specific data types. This is casting. আচ্ছা, নর্মালি আমি যে ভেরিয়েবলগুলো নিয়েছি সেগুলো কিন্তু ডাটা টাইপ আমি বলে দিইনি, বলছি ও অটোমেটিক স্ট্রিং বা কনভার্ট আমার ভ্যালুর উপর ডিপেন্ড করে হয়ে গেছে। এখন ওইটাকে চেঞ্জ করে ফেলা যায় এই যে ক্যাস্টিং করে। এই ক্যাস্টিংগুলো কি? এগুলো এটা নিয়ে না হয় আমি আলাদা একটা ফাইল করে নিই। প্রিডিফাইন ফাংশনগুলো মনে রাখেন, অথবা না হয় আমি প্রিডিফাইন ফাংশন আবার দেখবো, সমস্যা নাই। পিএইচপিটা মুখস্থ করার থেকে দেখতে দেখতে বা করতে করতে মুখস্থ হওয়া বেটার। একটা দিছে, এটার নাম কি 1 2 3, এটা কি স্ট্রিং। তাহলে আমি এটা কি করছে? ইন্টিজার ভ্যালুর মধ্যে রেখে পাশে কি দিচ্ছে? ভ্যালু দিয়ে দিচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? ইন্টিজার হয়ে যাবে। নাম্বার করে নিতে হবে। এই ঘরে একটা স্ট্রিং আছে, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, ইন্টিজার, ফ্লোট, ডাবল আছে, ঠিক আছে, বুলিয়ান আছে, অ্যারে আছে, অবজেক্ট আছে, আনসেট, এই স্ট্রিং আছে। স্ট্রিংটা ডবল শুরুতে কি জানো স্যার? হ্যাঁ, ডবল কি জানো? ডাবল হচ্ছে জাভাতে ইউজ হতো। ডাবল হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে ওই দশমিক যুক্ত সংখ্যার একটা ইয়া,
যেন বলে, এখানে দিছে ডাবল দেয় না। ডাবল আচ্ছা দেওয়া দেয় নাই। আসেন একটু দেখি। একটা লিমিটেশন, দশমিক সংখ্যার পরে একটা লিমিটেড থাকে এরকম। এটা হচ্ছে ডাবলের জন্য ইউজ হয়। তো হচ্ছে গিয়ে ইউএসবি কাস্টিং ডাবলের convert value into floating point number. তারপর এই যে ডাবলটা ফ্লট, তাহলে ফ্লট আর ডাবলের মধ্যে তফাৎটা কি? হ্যাঁ স্যার যে কত ফ্লোর কত ঘর বন্ধ জানা নেওয়া যায় ডাবলের মানে দশমিকের পরে কত ঘর বন্ধ জানা আসে হ্যাঁ হ্যাঁ ওইটা দশমিকের একটা লিমিটেশন। এটা হচ্ছে জাভাতে ইউজ হয় ডাবলটা, পিএইচপি খুব একটা ইউজ হয় না। And real আচ্ছা ভেরি রিয়ারলি ইউজ। যেটা রিয়ারলি ইউজ করা হয় সেটা ইউজ করাই তো ভালো, তাই না? ভাব পারে নাকি? কি কিছু বলছে? No functional difference, just statistic, historical stick with float for clarity. সমস্যা নেই, একই casting value of floating point. Internally PHP only one floating point type which follows এই টাইপের কিছু একটা স্ট্যান্ডার্ড সেম অ্যাজ ডাবল ইন সি। তাহলে আপনি ডাবল ইউজ করতে পারেন, ফ্লট ইউজ করতে পারেন, আর কি ইউজ করতে পারেন, রেয়ার। আর রেয়ার না রিয়েল। রিয়েলটা কি রেয়ার, বুঝছেন? হ্যাঁ ইন্টেজার মানে কত কিছু বাইরে আসবে। যাই হোক বুঝে জাস্ট এইটা বুঝলে হবে যে ডাটা টাইপটা আমি চেঞ্জ করার জন্য কাস্টিং ইউজ করতেছি। হ্যাঁ মনে করেন এই ট্রুকে আপনি স্ট্রিং এ কনভার্ট করতে চাচ্ছেন, পারবেন না, এই সব স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে। এটা কি ফ্লট, তাই না? ফ্লটটাকে আপনি স্ট্রিং এ কনভার্ট করে রাখতে পারে না? হ্যাঁ ফ্লটটাকে ইন্টেজারে কনভার্ট করে দিচ্ছে, দেখি তো। বি নাম্বারটা কি ফ্লট, এখানে কি বি ইন্টেজার বি দিয়ে দিচ্ছে, আমি বারডাম বি দিয়ে দিচ্ছে, কত আসছে? 500 আসছে। 5 পয়েন্টের উপর থাকলে 6 আসবে। তাই কিন্তু দেখি তো শিওর 60 হ্যাঁ 5.6 হ্যাঁ আসার কথা, আসার কথা। ক্যালকুলেট করে দিল না 5 দিচ্ছে, দশমিকের পরেরগুলো রাখেন। ওগুলোর জন্য আবার আলাদা ফাংশন আছে, সেল, ফ্লোট আছে, সেল, ফ্লোট আর হচ্ছে র্যান্ডম, দুটো ফাংশন আছে। এই ফাংশন কাস্টিংগুলা এই বুলিয়ান কাস্টিং যাই হোক, এগুলো বিভিন্ন কাস্টিং, অ্যারে কাস্টিং আছে। বাহ, চেঞ্জ করার জন্য লাগতে পারে না, একটা জিনিস চেঞ্জ করা লাগতে পারে, মনে রাখতে পারবে না।
এটা সোজা, একদম সোজা। জাস্ট আগে দিয়ে দিবেন ব্র্যাকেট দিয়ে, তাহলে ওই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ভিন্নভাবে ডিক্লেয়ার করতে বললাম। লাগে না, পারতেন। এই যে আপনি যেটা বললেন যে এই যে দশমিকের পরে, ওইটা হচ্ছে র্যান্ডম নামে একটা ফাংশন আছে, ওইটা বের করে। এই মিনিমাম ফাংশনটা কি করে, এর ভেতরে যতগুলো ডাটা দেবেন তার মধ্যে মিনিমাম সংখ্যাটা বের করে দেবেন। ম্যাক্সিমাম ফাংশনটা কি করে, এর ভেতরে যতগুলো ডাটা দিবেন তার মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা যেটা ছেড়ে দেবেন। ABS বাইকে ইউজ হয়, তাই না? অ্যাবসলিউট ব্রেকিং সিস্টেম। যাই হোক, না, এখানে ABS হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। এটা হচ্ছে কি আপনার কি বলে, মাইনাস থাকলেও প্লাস থাকলেও ডাজেন্ট ম্যাটার, ও শুধু ভ্যালুটা দেবে। ভেতরে মাইনাস দিলেও ওইখানে কত দেবে, 6.7। প্লাস থাকলেও 6.7, মাইনাস থাকলেও 6.7। এই স্কোয়ার রুট মানে বর্গমূল, 64 এর বর্গমূল কত বলেন? হ্যাঁ। 8 আর 64। ও আটা, হ্যাঁ, ও সরি একদম একদম 81 এর বর্গমূল কত বলেন? 81 এর বর্গমূল, নয় বাহ, পারছেন। 16 এর বর্গমূল কত? 4 4। এইটাই হচ্ছে SQRT, স্কোয়ার রুট। হ্যাঁ, স্কয়ার এই যে উনি যেটা বললো ওইটা চলে আসছে রাউন্ড। 0.6 এটা কত আসবে জানেন? 1 চলে আসবে। আর 0.49 এটা কত চলে আসবে? 0। এটা হচ্ছে রাউন্ডের কাজ। রাউন্ড ফিগার করে দেবে। 0.5 বা তার বেশি থাকলে ব্রেকেটে 1 হবে, পরেরটায় যাবে, আসলে 0.5 এর নিচে থাকলে নিচে পরেরটা চলে আসবে। আচ্ছা, র্যান্ড এটা কি করে জানেন? র্যান্ডম সংখ্যা দেয়। মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে না, প্রায় লাগে। মনে করেন ইমেজ আপলোড করবে ইউজার, হ্যাঁ, আপনি একটা আপলোড করবেন, উনি একটা আপলোড করবেন, একই জায়গায় আপলোড হবে। সমস্যা হচ্ছে একই নামে যদি ফাইলটা আপলোড হয়ে যায়, একটা আরেকটাকে রিপ্লেস করে ফেলে। তো র্যান্ডমলি একটা সংখ্যা জেনারেট করে যদি আপলোড করে দিই, তাহলে যাবে দেখা যায় আপনার নামের সাথে আপনার নাম্বার মিলবে না, নাম মিলবে না। তখন হচ্ছে গিয়ে আপনার কি বলে, এই যে আরেকটা র্যান্ডম নিলাম, এটা চলে আসছে। মনে করেন এটা আমি এখানকার সময় নেই, এখানে নিয়ে আসি। এই যে ইকোটা আবার একটা ইসের মধ্যে নিচ্ছে, ফাংশনের মধ্যে নিচ্ছে। ইকো কিন্তু একটা ফাংশন, হ্যাঁ, কিন্তু এখানে লাগে না। ইয়ার প্যারেন্থিসিসটা র্যান্ডম সংখ্যা এসেছে, হ্যাঁ। আবার এটার সাথে আবার আরেকটা ইউজ হয় ইউনিক আইডি, এটাও একটা র্যান্ডম সংখ্যা দেয়। আবার র্যান্ডম সংখ্যার ভিতরে আপনি চাইলে লিমিট দিতে পারেন যে 4 সংখ্যা, মনে করেন ওটিপি পাঠাবো র্যান্ডমলি, হ্যাঁ, 4 সংখ্যার লিমিট। 4 সংখ্যার সর্বনিম্ন সংখ্যা কত? 1000, তাই না? 4 সংখ্যার সর্বোচ্চ সংখ্যা কত? 9000। মাঝখানে কমা দিচ্ছে না? এটা আমাকে র্যান্ডমলি একটা 4টা সংখ্যা দিচ্ছে। হায় হায়, 9 আছে কেন? 4টা 9 দিই ভাই। আবার ওটিপি পাঠাবো, ঠিক আছে? আবার ওটিপি পাঠাবো। 4 সংখ্যার মধ্যে র্যান্ডমলি এই যে 1000 থেকে 9999 ওটিপিতে আবার সার্ভারের হেল্প লাগবে না, এটা তো মাত্র তৈরি করলাম, এটা পাঠাইতে হবে, এটা সার্ভারের হেল্প। ওটিপি সার্ভিস কেনা যায়। এটা তো সংখ্যা দেয়া, ওটিপি তো আবার বিভিন্ন ইয়াতেও তো আছে। এই যে 10 থেকে 100-এর মধ্যে সংখ্যা নাম্বারই আসে বেশি। স্ট্রিংও শাফল করা যায়, str শাফল ফাংশনটাকে দেখছিলেন ওখানে? স্ট্রিংয়ের মধ্যে ছিল str শাফল, স্ট্রিংটাকে শাফল করে দেয়, হ্যাঁ। মনে করেন একটা স্ট্রিং নিলেন, আচ্ছা নিচে রাখি, str শাফল আন্ডারস্কোর, মনে করেন ABCDEFG
HIJK LMNOP QRSTUV WX YNC বাহ, এটা গান হয়ে গেল তাই না? শাফল বানান কি? বানানো তো বলছে না, আনডিফাইন্ড ফাংশন STR শাফল। দেখি এই কিছু SHU এইচটা বাদ দিছে এই পাপের জন্য। এইবার হবে ইনশাআল্লাহ। দেখেন এটা র্যান্ডম হয়ে গেছে না 4 সংখ্যার পর এটা। আবার যদি রান করেন আবার শাফল হয়ে গেছে। আর আপনি বলবেন যে শাফল করে 6টা সংখ্যা নেবেন, তাহলে ওই যে আপনি আজকে ফাংশন শিখছেন না সাবস্টিয়ার এইটা নেন, এইটাকে হচ্ছে গিয়ে 0 থেকে শুরু করেন, পরবর্তী কয়টা 6টা নেন। তাহলে দেখেন ওই আগেরটা কি ওই র্যান্ডম সংখ্যা আর পরেরটা কি 6টা শাফল। এই যে শাফল তাকে আলাদা লাইন করি আপনাদের জন্য। এটার কাজ কি স্যার? স্টিল সফল কি এটা সাইডটা শাফল করে, শাফল মানে বুঝেন, না শাফল গেম খেলেন নাই? একটা ছবি থাকে, ছবির ভিতরে 4 কোণা বক্স থাকে, বক্সগুলো নাড়ানো যায়, শাফল করা যায়, এলোমেলো হয়ে যায়, তারপর শাফল করে কি মিলাইতে হয়, ও আচ্ছা এইটা হচ্ছে শাফল করা। এই ABCD এগুলাকে কি শাফল করতেছে, ঘুরাইতেছে। ঘুরাই করার পর আমি আবার কি করতেছি, একটু আগেই তো সাবস্টিয়ার ফাংশনটা করতেছি। কি করছি, 0 থেকে শুরু করে প্রথম 6টা সংখ্যা রাখতেছি। তাহলে ব্রেক এখানে ব্রেক কাজ করে না, তাহলে এটা দেখি। তার মানে এখানে র PHP লাইন রান হচ্ছে। তাহলে প্রথমটা হচ্ছে কি এটা র্যান্ডম, দ্বিতীয়টা কোনটা এই যে শাফল করে প্রথম 6টা সংখ্যা রাখছে। আবার যদি দেন শাফল করে প্রথম 6টা সংখ্যা, সাবস্টিয়ার এটা রেডিমেড ফাংশন। হ্যাঁ রেডিমেড ফাংশন। ভিডিও দেখেন, আপনি তো দেখেন নাই, W3 স্কুল দেখে এটা দেখাইছিলাম, ভিডিও দেখে নিন। তো এই ম্যাথের এই ফাংশনগুলো এটা W3 স্কুল রাখছে, এর বাহিরে কিছু লাগতে পারে সেগুলো আমি দেখাই দেব। হ্যাঁ, কনস্ট্যান্টটা একটু দেখে রাখি, কনস্ট্যান্টটা রিয়েল লাইফে খুব একটা ইউজ করি না, পেরিওডিক আসে। কনস্ট্যান্ট কখন লাগবে, যখন আপনার একটু সিকিউরিটির ব্যবহার আছে, যেটার মানটা চেঞ্জ করা যাবে না, তখন আমি কনস্ট্যান্ট ইউজ করব। কনস্ট্যান্ট একটু ঝামেলার আছে, হ্যাঁ, কনস্ট্যান্ট আমি আলাদা একটা ফাইল নিয়ে নিই। লেসন 5 এটা হচ্ছে কি আমি নিয়ে নিই কি constant.php। PHP ব্লক নিলাম, এর ভিতরে হচ্ছে কনস্ট্যান্ট কিভাবে নেওয়া যায়। কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট একটা ফাংশন লিখতে হয়, সেটার নাম হচ্ছে গিয়ে ডিফাইন। এই ডিফাইন ফাংশনের ভেতরে 2টা প্যারামিটার পাস করতে হবে। প্রথমটা হচ্ছে যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করি, ঠিক তেমনি কনস্ট্যান্ট তৈরি করার আগে কনস্ট্যান্ট একটা নাম দিতে হবে। ডিফাইন ফাংশনের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কনস্ট্যান্টের নাম। কনস্ট্যান্টের নাম দিলাম কি নেম, আরে না অন্য কিছু দিই। কনস্ট্যান্টের নাম দিলাম হচ্ছে গিয়ে মাই স্টুডেন্ট। ওকে, কনস্ট্যান্টের ভ্যালু দিলাম কি কমা দিয়ে, দ্বিতীয়টা দিতে হবে ভ্যালু। ভ্যালু দিলাম কি আমির হামজা, ঠিক আছে। তাহলে এটা যদি মাইলস্টোন যদি ভেরিয়েবল হতো তাহলে কি করতাম, প্রথমে একটা $সাইন দিতাম, মাইলস্টোন লিখলাম, সমান সমান দিতাম, তারপর এখানে কি লিখতাম আমির হামজা। এইটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। আর কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার নিয়ম কি, ডিফাইন ফাংশন দিব, দেন প্রথম প্যারামিটার এই যে $সাইন দিয়ে এখানে নামটা দেখছেন, এই নামটা, এই ভেরিয়েবলের মান আমি চাইলে কিন্তু এরপরে চেঞ্জ করতে পারি। কনস্ট্যান্টের মান আর চেঞ্জ করতে পারবো না, এই বাকি সব সেম। অ্যান্ড ভেরিয়েবল নিচে কল করতে চাইলে নাম ধরে কল করলে হয়। আর কনস্ট্যান্ট যেটা জাস্ট আমি কি করে দিলাম, ইকো করে দিলাম কনস্ট্যান্টের নাম মাই স্টুডেন্ট, দ্যাটস ইট। আর এটা যদি রান করেন কি আসবে, আমির হামজা চলে আসবে। হ্যাঁ, আর এটা হচ্ছে ভেরিয়েবল কল করতে গেলে $সাইন লাগে, কনস্ট্যান্ট কল করতে গেলে $সাইন লাগে না।
দুইটা ভেরিয়েবল টাইপেরই, বাট এটা আরো বেশি সিকিউর ডিফাইন। এইটা মানটা চেঞ্জ করা যায় না, ভেরিয়েবলের মান চেঞ্জ করা যায়। যখন আপনার এরকম কিছু প্রয়োজন হবে যে এটা মানটা আমি চেঞ্জ করবো না, তখন আপনি এই কনস্ট্যান্ট দিয়ে করে ফেলবেন। এই যে ডিফাইন ফাংশন ইউজ করছেন নেম ভ্যালু, তাই না? এই হ্যাঁ দেখছেন আপডেট আসছে। এই কনস্ট্যান্ট, আচ্ছা এই ডিফাইনটা সব জায়গায় ইউজ হয়। কনস্ট্যান্টটা যেটা হচ্ছে সেটা আপনি কোনো ব্লকের মধ্যে ইউজ করতে পারবেন, যেমন ফাংশনের পাশে ব্লক থাকে, তাই না? ইফ স্টেটমেন্টের পাশে ব্লক থাকে, লুপের মধ্যেও ব্লক থাকে, তো সেখানে ইউজ করা যাবে না। তাহলে কনস্ট্যান্টটা আমি দেখে ফেলাই। কনস্ট্যান্ট দিলাম হচ্ছে গিয়ে মাই আদার স্টুডেন্ট, এটার ভিতরে ভ্যালু দিলাম কি মনির পুরা নাম কি? আচ্ছা, শুধু মনির। মাই আদার স্টুডেন্ট বানান বই দিয়েছি, তাহলে ইকো দিলাম কি মাই আদার স্টুডেন্ট। তাহলে এখন যদি এটা রান করি তাহলে আমার কি আসবে? মাই আদার স্টুডেন্ট, দুইটা পাশাপাশি আসবে। আমার নিচে আলাদা করার জন্য আমি হ্যাঁ মনির নিচে দাগ আসছে কি বানান ভুল ইকো করে দিলাম কি একটা ব্রেক ট্যাগ ইকো করে দিলাম, যাতে দুইটা পাশাপাশি না আসে। তাহলে এখন যদি আমি আমার এখানে আসি আর আমি লেসন 5টা রান করে ব্যাস আমি হামজা মনে দুটো কথা লাইনে আসছি। তাহলে এইভাবেও কনস্ট্যান্ট দিতে পারি, এইভাবেও কনস্ট্যান্ট দিতে পারি। এটা সোজানো নিচেরটা জাভা স্ক্রিপ্ট স্টাইলে হয়ে গেছে, তাই না? তাহলে আপনি চাইলে এইভাবেও কনস্ট্যান্ট দিতে পারেন। ডিফাইনার এখানে কনস্ট্যান্ট নেম লিখতে ডিফাইনার এখানে না, এটা লিখতে হবে না, এটা আমার এমনি চলে আসছে। আমার লিখে আছে, এক্সটেনশন আছে, এটা বোঝাচ্ছে। আমি শুধু এটা দিছি কনস্ট্যান্ট নেম, প্রথম ভ্যালুটা কনস্ট্যান্ট কমা দিয়ে দ্বিতীয় ভ্যালুটা আমির হামজা। এই কনস্ট্যান্ট নেম হালকা করে যে লেখা আছে ওটা কিন্তু কিসের টেক্সট এডিটরের, ওটা কিন্তু লেখা না। পিএইচপিটা কমান্ড করে কিভাবে একটু দেখা যায়। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমান্ড, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, সিঙ্গেল লাইন কমান্ড। তারপর হচ্ছে হ্যাশ, যেটা এটাও সিঙ্গেল লাইন কমান্ড। আর এটা হচ্ছে মাল্টি লাইন কমান্ড। মাঝে মধ্যে আমি দেখবেন হচ্ছে এটা ইউজ করি, এটাও মাল্টি লাইন কমান্ড। পয়েন্ট আকারে, হ্যাঁ পয়েন্ট আকারে, মানে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, কনস্ট্যান্ট মানে জাভাস্ক্রিপ্টে যেটা ওইটাই ওইটার মতোই, হ্যাঁ ওইভাবেই দিচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে এটা মনে হয় একটু লেটেস্ট টাইপের কিছু, কারণ হচ্ছে আমি এই টাইপের ইউজ করতাম, কিন্তু এটা জানলাম কি এটা ব্লকের মধ্যে ইউজ করতে পারবে না। তার মানে হচ্ছে আমি যদি ক্লাস নিই, ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো না। ক্লাসের মধ্যে ইউজ না করতে পারলে তো বিপদ। আচ্ছা, ক্লাসের মধ্যে এমনি কনস্ট্যান্ট ইউজ করে দেবো, ক্লাস কি ওপি যখন শিখবো তখন দেখে নেবো না, হ্যাঁ ওপি বিষয় ক্লাস। আল্লাহ হাফেজ, একদিনে মনে থাকবে। মনে থাকবে। তাহলে দেখা হচ্ছে রবিবার। আর এত দৌড় দেওয়ার কারণ কি? কারণ এই যে টপিকগুলো একটু মিলাই দেখেন, জাভা স্ক্রিপ্টে যা শিখছে না ওই একই রকম, আলাদা তেমন কিছু নয়। হ্যাঁ, কিছু বিল্ট ইন ফাংশন দেখছে, এই বিল্ট ইন ফাংশনগুলো জাভা স্ক্রিপ্টেও আছে, আর হালকা পাতলা নামগুলো হয়তো আলাদা। আর বিল্ট ইন ফাংশন মুখস্থ করে কুলাইতে পারবেন না, দেখে রাখেন, বুঝে রাখেন, জেনে রাখেন, কুলাইতে পারবেন না। আর এই ডাব্লিউসি স্কুল হচ্ছে সোজা জায়গা, হ্যাঁ যখন একটু অ্যাডভান্স লেভেল হয়ে যাবেন তখন একটা ইয়ে আছে, পিএইচপি ওয়েবসাইট আছে, php.net। php.net এখানে যে ইয়ে আছে, নতুনত্ব আসে না স্যার। আমি 5 থেকে ইউজ করতেছি, নতুনত্ব আসে প্রত্যেক বছর।
অনেক কিছু আছে ডকুমেন্টেশন ডাউনলোড আছে গেট হেল্প টিউটোরিয়াল নাই ইংলিশ বেসিক সিনট্যাক্স এইখানে যা পাবেন এর বাইরে কিচ্ছু নাই হ্যাঁ কিন্তু এইখানে যা আছে শিখে শেষ করতে পারবেন না আবার কি আছে টাইপস হ্যাঁ দেখছেন আমি টাইপসের পর আমি যা দেখাচ্ছি এরপরে কতগুলো টাইপ শুধু পিএইচপির ওয়েবসাইটই আছে তাই না void use করছি never ইউজই করি না Next আছে নেক্সট আছে online ভেরিয়েবল বেসিক এটা বেসিক জিনিস কিভাবে আমরা ভেরিয়েবল ইউজ করি প্রিডিফাইন ভেরিয়েবল আগরে $_ এটা সুপার গ্লোবাল ভেরিয়েবল মানে $_ গ্লোবাল এগুলো কি প্রিডিফাইন ভেরিয়েবল বলতেছে ভেরিয়েবল স্কোপ file choose করছে variable a will be available within b মানে ফাইলের ভিতরে অ্যাভেলেবল আচ্ছা যাই হোক এটা আপনাদের তো দেখাইতেছি এইখানে পিএইচপির A to Z পাওয়া যাবে পেয়ে যাবেন কারণ এটা পিএইচপির অফিসিয়াল কিন্তু ঝামেলায় পড়বে ঠিক আছে শুরুর জন্য আপনি W3 স্কুল এনাফ আরেকটা আছে একটু টিউটোরিয়াল পয়েন্ট এইটা দেখতে পারেন এটাও এনাফ টিউটোরিয়াল পয়েন্টে দেখে ডেভঅপসও আসছে পাইথন প্রোগ্রামিং সার্টিফিকেশন কি করে স্যার এগুলো মানে পিএইচপি নাই থাকার কথা তো পিএইচপি আছে কত ল্যাঙ্গুয়েজ আছে দেখছেন স্কালা এখান দিয়েও আপনি পিএইচপি দেখতে পারেন এইটা দেখেন আপাতত আজকে পর্যন্ত থাক নেক্সট দিন আমি আরো কিছু আগাবো টপিক আর প্রথম মনে করেন কিছু ক্লাস আমার এই বেসিক ভাষা যেগুলো সেগুলো শিখতে শিখতেই যাবে এরপরে কয়েকদিন ডাটাবেস দেখবো ডাটাবেসটা দেখা শেষ হইলে আমাদের কি বলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যে কম্বিনেশন ডাটাবেস শেষ হলে একটা মূল একটা জিনিস আছে ক্রাড অপারেশন পিএইচপি দিয়ে ডাটাবেস কন্ট্রোল করা এটা যদি নিজে নিজে বুঝে করতে পারেন দেখা যাবে প্রজেক্ট বানাতে পারেন নিজে নিজে লগ ইন রেজিস্ট্রেশন আর যে ক্রাড সিস্টেমটা যদি ভালো মতো বুঝেন তাহলে দেখা যাবে নিজে নিজে সুন্দর মতো প্রজেক্ট বানিয়ে ফেলতে পারেন তো আসলে একটা ক্লাসরুম তৈরি করি নাকি ক্লাসরুমের নাম দিয়ে দেবো 87, 88, 90 ব্যাচ 87 আপনারা পিএইচপি সেকশন কি ইভেনিং সাবজেক্ট পিএইচপি রুম নাম্বার 518 ক্রিয়েট তাহলে এবার আপনি ঢুকেন পারবেন ইমেল দিয়ে বাসা দিয়ে ঢুকে প্রয়োগ করেন না হয় আমি আজকে ভিডিওটা দিয়ে দিব না এইটা হচ্ছে গিয়ে EDSMLS ছবি তুলে নেন বাসা দিয়ে জয়েন করেন নেক্সট দিন আমি আগে এইটার উপর পড়া ধরবো হ্যাঁ আমি যা যা করছি সেগুলো একটু পড়ে আসি কারণ বেসিক এই ল্যাঙ্গুয়েজটা না বুঝলে পুরা মানে সেমিস্টারটাই বৃথা
ঠিক আছে স্যার আপনি দেন। EBS 10 স্যার স্যার এটা না আপলোড দেন না এখন आज के फोन बैटरीज में आपने ये चीज भी नोटिस की होगी कि समय के साथ साथ आपकी बैटरी का परफॉर्मेंस कम होता चला जाता है, उसका चार्जिंग टाइम बढ़ते जाता है और वो जल्दी डिस्चार्ज भी होता है। ये इसलिए होता है क्योंकि मॉडर्न स्मार्टफोन्स में जो